আপনি কোত্থেকে আমার কাছে এক্সপেক্ট করছেন? আপনি আমার সাথে কথা বলছিলেন? আপনার আমি বলছিলাম যে আমি গুটিতে দেখাই দিব ইউ ক্যানট বি পার্সোনাল ওয়েন ইউ আর রাইটিং আ রিভিউ অর গিভিং আ রিভিউ। হাই শঙ্কর দাদা, ভালো আছেন? আমার শোটা একদম নতুন, তারপর হচ্ছে আপনাকে টাইম অনেকক্ষণ আপনি বসেছিলেন। আমি এক্সট্রিমলি সরি দাদা। আপনার মুভি দেখলাম রিসেন্টলি, সেটা হচ্ছে প্রিয় মালতী মুভি। পার্সোনালি আমার খুব ভালো লাগছে। যাই হোক, ওইটা ব্যাপার না। আমরা হচ্ছে মুভিটা নিয়ে কি আমরা একটু কথাবার্তা বলবো, এটা নিয়ে পাশাপাশি হচ্ছে আপনার প্রিভিয়াস কাজ নিয়ে বা ফিউচার প্ল্যান নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো। প্রিয় মালতী মুভিটার স্টোরি আপনি কখন থেকে আপনার মাথায় আসছে? এটা মাথায় আসছে আমার 2023-এর এপ্রিলে, মার্চ এপ্রিলের দিকে আর কি। ইফ ইউ নোটিস যে আমাদের যখন সামার সিজন শুরু হয়, সামার সিজনে দেখা যায় যে আমাদের অনেক ফায়ার ইনসিডেন্টের ঘটনা ঘটতে থাকে বিভিন্ন কারণে আর কি, ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাকিংস বা আমাদের অসতর্কতা, এরকম বিভিন্ন কারণে ঘটতে থাকে, যেটা দেখা যায় যে ব্যাক টু ব্যাক হতে থাকে আর কি। সেটা বাসা বাড়ি, সেটা মার্কেট, এরকম বিভিন্ন জায়গায়। সো 2023-এও এরকম অনেকগুলো ফায়ার ইনসিডেন্টের ঘটনা ঘটে। সো ওই ফায়ার ইনসিডেন্টের ঘটনা যখন ঘটে, তখন পার্টিকুলারলি এটার মূল জিসটা আমার মাথার মধ্যে আসে। তারপর এটার সাথে আমার আরও অন্যান্য অনেক এলিমেন্ট আমি অ্যাড করি মূল ঘটনার সাথে, তারপরে এটাকে একটা স্টোরির জায়গাতে আসলে শেপ করি আর কি। সো যদি পার্টিকুলারলি টাইম বলা হয়, তাহলে মার্চ এপ্রিল অ্যারাউন্ড 2023। এই মুভিটা পাশাপাশি আপনার আগের 1-2টা কাজেও আমরা একটা ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে কিছু কিছু দৃশ্যে আমরা অ্যাজ এ ভিউয়ার আমরা অস্বস্তি বোধ করি। এই ব্যাপারটা কি আপনি আগে থেকেই প্ল্যান করা, যে এই জায়গাটাতে আপনি ব্যাপারটাই এইভাবে সাজাইছেন যেন মানুষ অস্বস্তি বোধ করে, স্টোরিটাতে আমরা কানেক্ট করতে পারি? ব্যাপারটা কি এরকম? কিছুটা তো এরকমই। মূল বিষয়টা হচ্ছে যে গল্প আসলে কি সার্ভ করতে চায়, আমার ফিল্মটা হোক বা এটা সিরিজ হোক, এটা কি ধরনের, এটা পারপাসটা কি আর কি, বা আমি আসলে কি জার্নির মধ্যে দিয়ে অডিয়েন্সকে নিয়ে যেতে চাই। সো প্রিয় মালতী যেমন এটা মালতীর স্ট্রাগল, এক্সিস্টেন্স, ফাইট এগেইনস্ট ব্যুরোক্রেটিক সিস্টেম, এই সব কিছুর গল্প। প্লাস অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের রিলিজিয়াস হারমোনি বা পারসেপশনের গল্প অ্যাজ ওয়েল। মূল গল্পটাতে আমি আসলে অডিয়েন্সকে তো মালতীর চোখ দিয়ে দেখাতে চাচ্ছি। সো মালতী যে সিচুয়েশনে যেভাবে ফিল করে, অডিয়েন্স নিডস টু ফিল দ্য সেম। তখন আপনি আসলে ক্যারেক্টারের সাথে আপনি ওই জার্নিটা করতে পারবেন, এবং তখনই আপনার মালতীর দুঃখ আপনাকে দুঃখিত করবে, মালতীর সুখ আপনাকে হ্যাপি করবে, তখন ফিল করতে পারছি। সো ইউ উইল বি মোর কানেক্টেড উইথ দ্য ক্যারেক্টার এন্ড দ্য সিচুয়েশন। এই মুভিটাতেও বা হচ্ছে আপনার আগের কাজগুলোতেও একটা ব্যাপার খেয়াল করা গেছে, যে হচ্ছে প্রোটাগনিস্ট ফিমেল থাকে। সো এই ব্যাপারটা কি দাদা ফিউচারেও সেম ভাবেই চলবে নাকি একটু অন্যভাবে? না, এটা আসলে খুব বেশি ইন্টেনশনাল ব্যাপারটা এরকম না। প্রথমত আমি গল্প যে প্রজেক্ট আমি করতে চাই, ওই প্রজেক্টটার গল্পটা একটা সার্টেন টাইম আমাকে আসলে I travel with that story, I sleep with the story. So এটা যদি আমাকে একটা দীর্ঘ সময় ধরে আনকমফোর্টেবল রাখে, বা আমাকে যদি আসলে এটা বানানোর জন্য এনাফ ট্রিগার করে, তখন এই গল্পটা বানাই। সো এর আগেও আমার ইমিডিয়েট যে আগের প্রোডাকশনটা ছিল ওটিটিতে গুটি, সো এইটা আমি অনেক দিনের আমার এটা প্ল্যান ছিল, প্রায় 1.5-2 বছর আমি প্রজেক্টটা নিয়ে আমার বিভিন্নভাবে কাজ করা হয়েছে। সো ওইটা একটা ফিমেল ওরিয়েন্টেড গল্প ছিল। প্লাস প্রিয় মালতীও ওইভাবে বলতে গেলে আসলে ফিমেল ওরিয়েন্টেড গল্প, কিন্তু আই হ্যাভ আ ডিসকমফোর্ট উইথ দ্য টার্ম যে এটা নারী কেন্দ্রিক বা নারী প্রধান বিষয়টা। আসলে কোনো এরকম জেন্ডার সিলেক্ট করে এটা করা হয় না আর কি। মূল বিষয়টা হচ্ছে ইস্যুটা আপনার কীরকম, সো ওই ইস্যুটা আপনি ডিল করতে চান কিনা, ওই ইস্যুটা আপনি কমিউনিকেট করতে চান কিনা টুয়ার্ডস দ্য অডিয়েন্স। সো সেইখান থেকে আসলে চরিত্র নারী হতে পারে, চরিত্র পুরুষ হতে পারে। সো প্রিয় মালতীতে হয়তো বা প্রধান চরিত্র মালতী, কিন্তু প্রিয় মালতী আসলে একটা নারীর গল্প না। বা গুটিতে একটা প্রধান চরিত্র হয়তো বা সুলতানা, একজন নারী, কিন্তু গুটির গল্প কিন্তু একটা নারীকে নিয়ে না আর কি। সো আপনি আসলে এটার মূল টেক্সট কি, মূল সাবটেক্সটগুলো কি, বা আর কি কি জিনিস আসলে সেটার সাথে আছে, মনে হয় যে ওইভাবে আমাদের দেখা জরুরি আর কি। সো চরিত্র হয়তো বা গল্পের প্রয়োজনে সেটা নারীর প্রেফারেন্স বেশি থাকতে পারে, বা কোনো পুরুষ চরিত্রের প্রেফারেন্স বেশি থাকতে পারে, বাট গল্পকে আমি এইভাবে আসলে সেগমেন্টেড করতে চাই না যে এটা নারী প্রধান গল্প বা এটা পুরুষ প্রধান গল্প। ওকে, তার মানে হচ্ছে একটা স্টোরিতে হচ্ছে মূল ক্যারেক্টার ফিমেল, দ্যাট ডাজন্ট মিন যে স্টোরিটার ফিমেল কেন্দ্রিক ব্যাপারটা এরকম। হ্যাঁ, কারণ আপনি তো প্রিয় মালতী দেখছেন, প্রিয় মালতী দেখে কি আপনার কখনো মনে হয়েছে যে আপনি শুধু আসলে একটা নারীর স্ট্রাগলই দেখছেন? না না না, আমি ওভারঅল পুরো তার আশেপাশের, আপনি তো আসলে একটা সমাজ ব্যবস্থা দেখতেছেন, বা আপনি এটার মধ্যে আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম দেখতেছেন, আপনি এটার মধ্যে রিলিজিয়াস প্র্যাকটিসের জায়গাগুলো দেখতেছেন, বা অন্যান্য অনেক কিছু থাকে। মানে ইট নট জাস্ট দ্য নেম কুড বি প্রিয় মালতী, বিকজ দ্যাটস আ স্টেটমেন্ট দ্যাট আই ওয়ান্টেড টু পুট,
বাট এটা কিন্তু দিন শেষে এটা একটা শুধুমাত্রই নারীর ক্রাইসিসের গল্প না আর কি। আচ্ছা, হ্যাঁ, আমার স্পেশালি আমার নামকরণের ক্ষেত্রে আমার এই ব্যাপারটা খুব ভালো লাগছে। সচরাচর এটা শুধুমাত্র বাংলা মুভির ক্ষেত্রেই না, অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড আমি এই ব্যাপারটা খুব মানে ইন রিসেন্ট টাইম যে হচ্ছে মুভির নামটার সাথে আমি মুভির স্টোরি দেখা গেছে যে একদম ওতপ্রোতভাবে কানেক্টেড, এই ব্যাপারটা লাস্টে গিয়ে আমি ফিল করছি এবং এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি হিট করছে। খুব ভালো লাগছে আমার এই ব্যাপারটা। থ্যাংক ইউ দাদা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি তো ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে আসছেন, ইন্টারন্যাশনাল 2টা ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে আসছেন প্রিয় মালতী নিয়ে। সো এই ক্ষেত্রে এবং ওইখানে আপনি খুবই মানুষ আপনাকে অনার করছে এবং ডিসকাস বা হচ্ছে অল ওভার। সো আপনার কি এরকমটা মনে হয় যে যেই প্রায়োরিটি বা হচ্ছে যেই সম্মান বা হচ্ছে যেই ভালোবাসা আপনি ইন্টারন্যাশনালি গিয়ে পাচ্ছেন, সেটা কি দেশ থেকে কি অতটা মানুষ আপনাকে দিচ্ছে কিনা বা হচ্ছে আমরা আপনাদেরকে ভ্যালু করতে পারতেছি কিনা? এটা আসলে টু বি ভেরি অনেস্ট আমি এটা এভাবে মেজার করি না, কারণ দুই রকম। ফিল্ম ফেস্টিভ্যাল ইজ ভেরি, এটাকে কি বলে, ইটস এ কনফাইন্ড এরিয়া যেখানে আসলে ফিল্ম রিলেটেড লোকজনই ওখানে পার্টিসিপেট করতেছে। সো আপনি ধরেন কায়রো ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ইন আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট। সো ওইখানে যত ডেলিগেটস আসতেছে, যত অডিয়েন্স আসতেছে, মোস্ট অফ দেম আর ফিল্ম মেকার্স অর ফিল্ম প্রফেশনালস। এইটা ছাড়া কিছু লোক আসে যারা ফেস্টিভ্যালে ছবি দেখতে আসে। সো কিন্তু আপনি দেখবেন যে ওই ফেস্টিভ্যাল সার্কিটে যারা ছবিও দেখতে আসে, ওর কোনো না কোনোভাবে ফিল্মের সাথে হয়তো বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বা আরও দূরবর্তী জায়গা থেকে হলেও কানেক্টেড আর কি। সো ওরা যেভাবে ফিল্মকে দেখে, আপনি এটা আপনার মানে থাকে না যে খুবই ম্যাস অডিয়েন্সের কাছে আপনি জিনিসটা ওভাবে এক্সপেক্ট করতে পারেন না আর কি। ফর এক্সাম্পল, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি একজন এক্সপার্টিস, আপনি ব্লগ করেন বা আপনি রিভিউজ করেন বা আপনি পডকাস্ট করেন। সো আপনার এই পুরো প্রসেসটা একটা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যতখানি রিলেট করতে পারবে, একটা ম্যাস পিপল কিন্তু আসলে জানবে না যে এটার পিছনে আপনি কি করছেন বা না করছেন। ধরেন এই পডকাস্টে এইখানে যারা আছে, দে উইল নো আপনি আসলে কখন আসছেন, কখন এটা প্রিপারেশন শুরু করছেন, এটা নিয়ে কয়দিন কাজ করছেন, কি হতে পারে না হতে পারে। আপনার যারা ইউটিউবে লাখ লাখ যে সাবস্ক্রাইবার আছে, ও যখন এটা দেখতেছে, ওর মাথার মধ্যে কিন্তু এটা নাই, ও জাস্ট দেখতেছে যে উই টু আর টকিং, এবং আমরা এটার মধ্যে থেকে আসলে কি কথা বলতেছি ওইখান থেকে আসলে অডিয়েন্স রিলেট করবে। সো ফেস্টিভ্যালে তো আসলে মানুষ ওই ফিল্মের একদম মানে থাকে না, এটার প্রপার পোস্টমর্টেমটা হয়। সো ওইখানে আসলে আপনি ডিফারেন্ট রেসপন্স পাবেন, এটাই স্বাভাবিক আর কি। আপনার অ্যাজ এ ফিল্ম মেকার ছাড়া আপনি অ্যাজ এ ভিউয়ার, আপনার সাথে আমি একটু কথাবার্তা বলতে চাই যে হচ্ছে আপনার মানে আপনি নিজে অ্যাজ এ ভিউয়ার কি টাইপের মুভি দেখতে পছন্দ করেন বা দেখেন? আমার তো সবচেয়ে ফেভারিট জনরা হচ্ছে ড্রামা, পলিটিক্যাল ড্রামা। আমি মোস্টলি মানে ড্রামাই প্রেফার করি, বা এটা ছাড়া ওই পলিটিক্যাল ড্রামা এই ধরনের ফিল্ম আমাকে বেশি টানে। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমি অ্যাজ আ ফিল্ম মেকার, আমি যে জিনিসটার মধ্যে বিলং করি বা আমি যে জিনিসটা অবজার্ভ করি বা যে জিনিসটা আমি প্র্যাকটিস করি, এর বাইরে অনেক বেশি ফিল্ম আমাকে টানে না। মানে যেমন হরর বা সাইফাই, আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট দোজ ফিল্মস। মানে পৃথিবীতে অসংখ্য গ্রেট ফিল্মস আছে এই ধরনের জনরাতে, বাট আই ডোন্ট এনজয় দ্যাট। মানে আমার কাছে পার্সোনালি ওই জিনিসটাকে আমার বিশ্বাস করতে হয় আর কি, বা ওই জিনিসটার মধ্যে আমাকে এক্সিস্ট করতে হয়। সো তখন এটা আমাকে ক্যাচ করে। যে ক্যারেক্টারটা, ধরেন আমার প্রিয় ফিল্ম মেকার হচ্ছে আসগর ফরাদি। সো আসগর ফরাদি যে কোনো ফিল্মের যে কোনো চরিত্রের সাথে আমি রিলেট করতে পারি, এবং আমার মনে হয় যে আই হ্যাভ বিন থ্রু দিস সিচুয়েশনস, আই হ্যাভ বিন থ্রু মিটিং উইথ দিস ক্যারেক্টার্স অ্যান্ড অল। সো যেটা অনেক দূরবর্তী জায়গাতে আছে, ওইটা আমি ঠিক মানে রিলেট করতে পারি না বা আমি এনজয় করতে পারি না অ্যাজ অডিয়েন্স অ্যাজ ওয়েল। তাহলে হচ্ছে দাদা মানে আপনার ম্যাক্সিমাম হচ্ছে ড্রামা বেস মুভি কনজিউম করা হয় সবচেয়ে বেশি, কারণ এটাই আপনি, এবং ইন ফিউচার হচ্ছে এই যেমন হচ্ছে আপনার কাজগুলো কাইন্ড অফ সিমিলার ব্যাপার। সো আপনি ইন ফিউচারেও কি এই জনরাতেই কাজ করতে চান নাকি জনরা একটু অন্য জনরাতেও? এইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো এখন পর্যন্ত আমার যা যা প্ল্যানের মধ্যে আছে এর বাইরে আমি আসলে দেখি না আর কি জিনিসটা। ওই যেটা বললাম যে আমার কাজের ক্ষেত্রে তো আরো আসলে আমার এই চরিত্রের মধ্যে থাকতে হয় আর কি। মানে ধরেন এটার আমি একটা এক্সাম্পল দিই, ধরেন প্রিয় মালতীতে আপনি যে মালতী চরিত্রটাকে দেখতেছেন, দ্যাটস অ্যাকচুয়ালি মাই মাদার। আমার observations about my mother, বা the kind of a human being she is, বা kind of a mannerism she practice, আমি এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। সো আমি যখন আসলে একটা মালতী চরিত্র ক্রিয়েট করছি, তখন আমার সামনে সবচেয়ে ক্লোজেস্ট রেফারেন্স হচ্ছে কি আমার মা। বা আপনি মালতী এবং পলাশের যে সম্পর্ক আপনি দেখছেন, সে সম্পর্ক আসলে আমার বাবা এবং আমার মায়ের সম্পর্ক। সো এখন হ্যাঁ, থ্যাংক গড যে মানে আমার বাবা মার সাথে আসলে মালতী বা পলাশের সাথে যা হয়েছে সেটা হয় নাই। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস ওয়ার দ্য প্লট পয়েন্ট কামস, বা মূল কনফ্লিক্টটা আসে। বাট বিভিন্ন এটা ছাড়া অন্যান্য যত চরিত্র প্রিয় মালতীতে আছে, সেটা রাজ্জাক হোক, সেটা অবনীবাবু হোক, সেটা বাড়িওয়ালা হোক, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড
অল অফ দেম ইন মাই লাইফ। আমার এদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ইন্টারাকশনস হয়েছে অ্যান্ড অল। ধরেন যে বাড়িওয়ালা ক্যারেক্টারটা এই ছবিটাতে আছে, আমি এরকম অসংখ্য বাড়িওয়ালাকে আসলে এক্সপিরিয়েন্স করছি আমার লাইফে। বা ধরেন বাড়িওয়ালার একটা খুবই ডায়লগ আছে যেখানে ও হচ্ছে মালতীকে এসে বলে যে কালকে সকাল থেকে আপনি ওই যে একটা ঘন্টা বাজান না, ওটা একটু আসতে বাজায়, আপনার ওই ঘন্টার আওয়াজ শুনলে আমার নাতি মনে করে যে একটা আইসক্রিম আলা আসছে। এই যে ডায়লগটা, এটা আমি ছোটবেলায় আমার এক বন্ধুর কাছ থেকে শুনছিলাম। তো আমি যখন আমার ছোট ছিলাম তখন আমি বরিশালে ছিলাম, দাদারা জমিদার ছিলেন, তো আমাদের মন্দির ছিল আর কি। তো আমার যে দাদু, তো সে হচ্ছে এরকম পূজা করতো মন্দিরে, তো যখন পূজা করতো তখন ঘন্টা বাজাইতো। তো আর আমার বন্ধুরা হচ্ছে গিয়ে আমার সাথে মজা করতো যে তোমার দাদু ঘন্টা বাজায় আর মনে করি আইসক্রিম আলা আসছে। এটা একটা ভেজাল হয়ে যেতেছে আমাদের জীবনে আর কি। তো আই হ্যাভ experienced all these characters, all these dialogues, all these situations in my life. So ওইটার মধ্যে দিয়ে আমি যেতে পারি দেখে আসলে জিনিসটা আসলে আপনি যখন দেখবেন, আপনি দেখবেন যে you get some sense of রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ইন দ্য হোল থিং। মানে আপনার কাছে মনে হবে যে আপনি আসেন ওই সিচুয়েশনে। মানে এটা আসলে ইটস নট সামথিং যেটা আমি আসলে আরোপিত বা ফোর্সড। মনে হয় যে আমাদের আশেপাশের লোকজনই হচ্ছে এই ক্যারেক্টারগুলো। এটা কি দাদা শুধুমাত্র মানে প্রিয় মালতীর ক্ষেত্রে নাকি আগের আপনার কাজগুলোতে? না, এটা এর ইমিডিয়েট আগের কাজ যেটা গুটি, ওইটাও সেম কাইন্ড অফ অ্যাপ্রোচ আমি বলবো। বাট তার আগে যেটা বলি, দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট জনরা, বিকজ ওই মানে বলি ইজ আ প্রজেক্ট যেটা আসলে কমিশন ছিল আর কি। মানে দ্যাট ওয়াজ নট ক্রিয়েটেড বাই মি, মানে দ্যাট ওয়াজ আ প্রজেক্ট ক্রিয়েটেড অ্যান্ড কনসেপচুয়ালাইজড বাই সাম আদার পিপল। আই জাস্ট ডিরেক্টেড দ্যাট প্রজেক্ট। বলিতে ইটস অল অ্যাবাউট মানে it's me only directing the whole thing. I didn't write the project, I didn't conceptualize the project, so I was hired as a commission director for the project. So ওইটাতে আসলে that's not my philosophy or anything, that's my skill just that I could use আর কি। But গুটি বা প্রিয় মালতী, that's who I am actually as a filmmaker. আপনি তাহলে হচ্ছে আমার প্ল্যান ছিল বলি নিয়ে কোয়েশ্চেন করবো, এখন তো যেহেতু তার এখানে আর বেশি যেতেও পারছি না। বাট এমনিতেও হচ্ছে বলি নিয়ে যদি জাস্ট সিম্পলি একটা কথা বলতে চাই, যে হচ্ছে ওইটার মধ্যে একটা আমি জানি না এটা আমি কতটুকু আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে একটা ওয়েস্টার্ন আগের কালের ওই যে আমেরিকান ওয়েস্টার্ন যে মুভিগুলো হইতো ওইটার একটা ভাইব পাইছি। মানে এই ব্যাপারটাও কি আপনি না, এটা আমরা যখন এটা বেসিক্যালি এই প্রজেক্টটা ওয়াজ ইনিশিয়েটেড বাই গুড কোম্পানি। সো গুড কোম্পানি ইজ এ প্রোডাকশন হাউস হুইচ ডাজন্ট এক্সিস্ট এনিমোর। সো হইচইর সাথে ওরা এই প্রজেক্টটাকে আসলে বেসিক্যালি ডেভেলপ করে আর কি। সো ওরা যখন ডেভেলপ করে তখন ওরা চাচ্ছিল এটা একটা ওয়েস্টার্ন জনরা হবে আর কি। সো তো এখন ওয়েস্টার্ন জনরা তো এটা মানে থাকে না যেটা হলিউডের বা ওয়েস্টের এক ধরনের প্যাটার্ন অফ মেকিং থিংস। সো আমাদের এখানে যখন আসবে তখন এটা কি হতে পারে আর কি। সো দে কল্ড ইট ডেল্টা ওয়েস্টার্ন। সো ওই জায়গার থেকে আমাদের আসলে হোল ডিজাইনটাকে আমরা ওইভাবে করার চেষ্টা করছি আর কি। সো এবং যেহেতু ডিজাইনটা ওইভাবে, সো এই কারণে আপনি আসলে ওইটার সাথে রিলেট করতে পারবেন ওয়েস্টার্ন জনরার অন্যান্য কাজের বাইরে। মানে এখন স্বাভাবিকভাবেই এটা যখন আমাদের কনটেক্সটে পড়ে যাবে তখন স্বাভাবিকভাবে লুক অ্যান্ড ফিল বা অন্য কিছু ডিফারেন্ট হবে, বাট দ্য অ্যাপ্রোচ ওয়াজ কাইন্ড অফ দ্যাট আর কি। আর দাদা শুধুমাত্র ওই বলিরতে শুধু না, মানে কালারের একটা ব্যাপার যেটা হচ্ছে আমি আমার রিভিউতে বলছিলাম যে এই কালার নিয়ে মানে আপনার পারসেপশনটা কি, বা কেন হচ্ছে এই প্রিয় মালতীর কালার একটু ডার্ক ছিল, আপনার গুটিতেও কিছুটা ডার্ক ছিল হয়তো, বা আপনার আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। সো এই ব্যাপারে আর কি আপনার আইডিয়াটা? আচ্ছা, এইটা কিন্তু ইটস দ্য ক্রাফট যেটা আমরা আসলে চেষ্টা করেছি এক্সিকিউট করার। মূল বিষয়টা কি, আপনি গুটি এবং প্রিয় মালতী দুইটা যদি দেখেন, সো দের ইজ এ কালার ফর্ম কল্ড ট্রায়াডিক, যেটাতে 3টা কালার থাকে, ইয়েলো, রেড আর ব্লু। সো আপনি যদি প্রিয় মালতী আবার দেখেন, মানে টেকনিক্যাল রিজনে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এটা শুরুটা হয় ওয়ার্ম কালার দিয়ে এবং যত গল্প আগাতে থাকে আপনি দেখবেন যে এটা ব্লু টোনের দিকে যেতেছে। সো এটা হচ্ছে মালতীর সাইকির সাথে সাথে, এটা আসলে মালতীর সাইকি, স্টেট অফ মাইন্ড, ওর সিচুয়েশনের সাথে সাথে এটা আসলে চেঞ্জ হতেছে। সো চেঞ্জ হতে হতে আপনি শেষের দিকে দেখবেন যে পুরাটা একটা ব্লু ডমিনেন্স অনেক বেশি, আর শুরুর দিকে ওয়ার্ম ডমিনেন্স অনেক বেশি। সো ওর লাইফ যত আসলে ফ্যাকাশে হচ্ছে বা ওর যত আসলে এই পুরো পৃথিবীর কাছে ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ততক্ষণে আসলে আপনি দেখবেন যে এটা ব্লু স্টোনের দিকে চলে গেছে এবং শেষের দিকে আসলে অ্যাবসলুট ব্লু এর কাছাকাছি আছে। পুরো ছবির মধ্যে আমরা 3টা কালার ইউজ করছি, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, একটা ব্লু। সো রেডের তো আপনার অনেক ধরনের শেডস আছে, ব্লুর অনেক ধরনের শেডস আছে,
ইয়েলোর অনেক ধরনের শেডস আছে। সো আমরা ওইটার মাঝামাঝি জায়গাতে ছিলাম আর কি। ইটস নট হার্ড ব্লু, হার্ড রেড, হার্ড ইয়েলো। সো আমরা একটা মাঝামাঝি জায়গাতে ছিলাম, যেটা আমি কালার প্যালেটের মানে আমাদের অনেক প্রিপারেশনস থাকে, ওটা দেখলে আপনি এক্স্যাক্ট কালার কোনটা ছিল আর কি, রেডের কতটুকু ছিল বা ইয়েলোর কতটুকু ছিল ওটা জানতে পারবেন। বাট মানে থাকে না যে এটা খুবই কনসিয়াস ডিসিশন যে আমার ক্যারেক্টার আসলে কি স্টেট অফ মাইন্ডের মধ্যে দিয়ে যাবে, ক্যারেক্টারের সিচুয়েশনসগুলো কি কি সেইটা ডিফাইন করে কালার আর কি। সো ওই জায়গা থেকে আসলে আপনি যদি এখন আবার ছবিটা দেখেন, আপনি দেখবেন যে মানে ইউল গেট রিলেভেন্স অফ হোয়াট আই এম সেইং আর কি। So that's a very conscious decision that we have taken. গুটির ক্ষেত্রেও কালার চার্ট ওয়াজ ট্রায়াডিক, বাট ওইটাতে আমরা রেড, ইয়েলো এবং গ্রিনের অন্য শেড ইউজ করা আর কি। বিকজ আপনি যদি স্টেট অফ মাইন্ডের জায়গা থেকে চিন্তা করেন, সুলতানার স্টেট অফ মাইন্ড অ্যান্ড দ্য চেঞ্জেস অফ দ্য মাইন্ড এবং মালতীর স্টেট অফ মাইন্ড অ্যান্ড চেঞ্জেস অফ দ্য মাইন্ড এটা কাছাকাছি রকমের আর কি। ইট স্টার্টস উইথ হ্যাপিনেস অ্যান্ড দেন ধরেন এটা আস্তে 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 ফেড হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আসলে দে ডোন্ট ফাইন্ড এনিওয়্যার আর কি, মানে ওদের আর কোনো কিছু করার থাকে না আর কি। সো ওই জায়গা থেকে হয়তোবা কালার মানে যেটা আপনি অ্যাজ আ ভিউয়ার হিসেবে বললেন আর কি, যে ইট মাইট লুক ডার্ক বাট ইটস নট ডার্ক, ইটস ভেরি ইন্টেনশনাল অ্যান্ড দের ইজ আ স্ট্রং লজিক বিহাইন্ড দ্যাট। কালার নিয়ে এই ব্যাপারটা কি শুধু মানে বাংলাদেশে কি এর আগে অন্য কেউ কি এই ব্যাপারটা নিয়ে কাজ করছে বা করা হয়েছে কিনা? এটা আমি তো আর বলতে পারবো না, বাট দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড প্রসেস আর কি। আপনি দেখবেন যে এটা বাইরের যে কোনো ফিল্ম বা প্রজেক্টও আপনি দেখবেন যে কালার ভেরি ইম্পর্টেন্ট থিং আর কি। আপনি কী কালার মানে আপনার ছবিতে আসলে সব কালার থাকতে পারবে না আর কি, দ্যাটস রং। বিকজ দের ইজ এ পারপাস যে কারণে আপনি আসলে কালারটা ইউজ করবেন, দের ইজ এ পারপাস যে আপনার ক্যারেক্টার কী ধরনের জামা পরবে। বিকজ মানে থাকে না যে রং তো মানুষের আসলে মনকে রিফ্লেক্ট করে, রং কিন্তু আপনার সিচুয়েশনসকে রিফ্লেক্ট করে। মানে আজকে ইফ ইউ আর ইন আ ভেরি শিটি সিচুয়েশনস, আপনি দেখবেন যে আপনার চয়েস অফ কালার ইজ ডিফারেন্ট। ওয়েন ইউ আর হ্যাপি আপনার চয়েস অফ কালার ইজ ডিফারেন্ট। মানে আজকে আপনি ধরেন হঠাৎ করে কোনো একটা সিচুয়েশন, আপনি বাসার মধ্যে হয়তো বা লেটস সে খালি গায়ে আসেন, আপনি একটা ফোন কল পেলেন যে আপনার কোনো একটা জায়গাতে দৌড়াইতে হবে, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ফাদার ইজ ডেড। সো আপনি দেখবেন যে আপনি ওই রকম সিচুয়েশনে আপনি কোন পার্টিকুলার কাপড়টা হ্যান্ডপিক করতেছেন। মানে ধরেন আপনার শেলফের মধ্যে 4টা জামা আছে, 4টা জামার মধ্যে একটা সবচেয়ে কালারফুল জামা, উইল ইউ পিক দ্যাট? ও দের ইজ আ ফেডেড টি শার্ট লাইং অ্যারাউন্ড, আপনি ধরেন ওটা তুললেন আর কি। সো স্টেট অফ মাইন্ডের সাথে কালারের একটা বড় সম্পর্ক আছে। সো এখন আপনি তো আসলে চরিত্র দেখাচ্ছেন গল্পের মধ্যে, সো আপনি তো ওর সাইকে নিয়ে ডিল করতেছেন, আপনি ওর সিচুয়েশন নিয়ে ডিল করতেছেন। সো ওর আশেপাশে কি কালার থাকবে, ওর আশেপাশে ও কি ধরনের কস্টিউমের মধ্যে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছবিকে, ওই ছবির সিচুয়েশন, ছবির গল্প বা ক্যারেক্টারের সাইকি বা ক্যারেক্টারের স্টেট অফ মাইন্ড কমিউনিকেট করার জন্য টুয়ার্ডস অডিয়েন্স। রিসেন্টলি প্রিয় মালতী যখন হচ্ছে প্রচার হচ্ছিল, তখনও প্রবাবলি মুভি রিলিজ হয়নি। সো একটা ছোট একটা ইনসিডেন্ট ঘটছিল যে পোস্টার লাগাতে গিয়ে, এই ব্যাপারটা কি মানে মিস্টেকেনলি হয়ে গেছিল নাকি মানে প্রপার ঘটনাটা কি ছিল? ফার্স্ট অফ অল তো একদমই আনইনটেনশনাল অ্যান্ড অ্যাক্সিডেন্টাল একটা জিনিস আর কি। উই ওয়ার প্ল্যানিং টু প্রমোট দ্য ফিল্ম ইন ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। সো ডাসের সাথে আমাদের যখন কথা হয় তখন ওরা বলে যে দের ইজ আ পার্টিকুলার স্পেস যেখানে আসলে পোস্টারিং করা যাবে আর কি। তো আমরা ওই পার্টিকুলার স্পেসের মধ্যে পোস্টারিং করতে করতে আগাচ্ছিলাম। সো স্বাভাবিকভাবে যেটা হয় যে ওখানে মেজাবিন ছিল বা আমাদের অন্যান্যরা ছিল, তো অনেক ভিড় জমে যায় আর কি। সো তখন আসলে অ্যাক্সিডেন্টালি একটা পোস্টারের মধ্যে মানে ওর যে গ্রাফিতি ছিল, এবং গ্রাফিতিটা আবার ওই ডেজিগনেটেড পোস্টারের জায়গাতেই ছিল আর কি, যেখানে আসলে পোস্টার করার কথা। সো ওরকম জায়গাতে আসলে পোস্টারটা পড়ে যায়, উই ডিডন্ট নোটিস দ্যাট আর কি, বিকজ দ্য গ্রাফিটি ইটসেলফ ওয়াজ টু সাম এক্সটেন্ট ফেডেড অ্যান্ড অল। সো ওইখানে পড়ে যায়। তারপরে তো আমরা আসলে এটা করতে করতে আগায় যাই। পরে যখন আমরা ব্যাক করি তখন বাই দ্যাট টাইম পিপল রিয়াক্টেড টু ইট। সো তারপরে তো উই হ্যাভ গিভেন আ স্টেটমেন্ট যে পুরো ব্যাপারটা নিয়ে অ্যান্ড অল। সো আই হোপ ওই দিন মানুষ আসলে পিপল দ্য অ্যামাউন্ট অফ সিরিয়াসনেস অ্যান্ড কনসিয়াসনেস দ্যাট উই হ্যাভ সিন ফর তনু ইন দ্য হোল পিকচার, এটা যদি পরে আরো সাস্টেইন করতো তাহলে আমার মনে হয়। কিন্তু এখন তো স্যাডলি মানুষ ভুলে গেছে আর কি, যে আবার মানুষ খুব ইজিলি সব ভুলে যায় বাংলাদেশে, এটা একটা ব্যাপার আর কি। সো আমার মনে হয় যে ওই দিনে আমরা যত তনুকে নিয়ে সিরিয়াস ছিলাম, ওই সিরিয়াসনেসটা যদি এখনো থাকতো তাহলে তনুর জন্য জাস্টিস হতো হয়তো আর কি। এই যে হচ্ছে গুটি ভার্সেস, আমি যদি বলি হচ্ছে মানে ভার্সেস শব্দটা ব্যবহার না করি, সরি, গুটি এবং হচ্ছে প্রিয় মালতী। সো প্রিয় মালতীতে হচ্ছে মেহজাবিন আপুর সাথে কাজ করা হয়েছে আপনার, তারপর হচ্ছে গুটিতে হচ্ছে বাসন আপুর সাথে কাজ করা হয়েছে। সো এই দুজনের মধ্যে কাজ করে মানে আপনি কমফোর্ট ছিলেন? আমি দুজনের সাথেই কমফোর্টেবল
মানে দ্যাটস মাই ওয়ার্ক প্রসেস আর কি। মানে ওইটা ইনফ্যাক্ট আমি যার সাথে কাজ করবো আমি তার সাথে কমফোর্টেবল, ওইভাবে আসলে আলাদা করা যাবে না। দুইজন দুই ধরনের মানুষ, দুজনের জীবনযাত্রা দুই রকমের, দুজনের ফিলসফি দুই রকমের, দুইজন দুই রকমের অভিনেতা অভিনেত্রী, জার্নিটা ডিফারেন্ট হবে। আর এন্ড অফ দ্য ডে দুইটা প্রজেক্ট দুই রকম আর কি, একটা ওয়েব সিরিজ ফর OTT প্ল্যাটফর্ম, আরেকটা আসলে ফিল্ম ফর থিয়েটার অ্যান্ড দেন OTT অ্যান্ড অল। সো দুই রকমের অভিজ্ঞতা আর কি, বাট এন্ড অফ দ্য ডেজ আই এম হ্যাপি উইথ অল দ্য কাজ দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ সো ফার। সো ওই জায়গা থেকে আই এম 100% স্যাটিসফাইড উইথ বোথ অফ দেম। বাট দুইজন অ্যাবসলিউটলি দুই রকমের জীবন যাপন করেন, এবং তাদের ফিলসফি বা অভিনয় করার ক্ষমতা বা কোনো ক্যারেক্টারকে পারসিভ করার যে ক্যাপাসিটি, এটা একদমই দুই রকমের এবং দুইটাই সুন্দর আর কি। ক্যারেক্টারের ব্যাপারে সেটা হচ্ছে আপনার মুভিতে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে প্রত্যেকটা ক্যারেক্টার আপনি খুব ওয়েল, ব্যাপারটা কীভাবে বলবো আমি বুঝতেছি না। অনেক সময় দেখা গেছে অনেক মুভিতে এরকম হয় যে দেখা গেছে মেইন 2-3টা ক্যারেক্টার জাস্ট হচ্ছে ঠিকঠাক থাকে, আর বাকি ক্যারেক্টার নিয়ে খুব একটা কেউ চিন্তাও করে না, যে একজন হইলো। বাট আমার মনে হয় যে আপনার কাজটা এরকম না, আপনার মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আপনি আলাদাভাবে ভাবছেন এবং সমানভাবে ভাবছেন। ব্যাপারটা কি আসলেই তাই? হ্যাঁ, মানে কারণ প্রত্যেকটা ক্যারেক্টার জরুরি, সেটা একটা ডায়লগ দেখ আর 10টা ডায়লগ দেখ আর পুরো সিনেমা জুড়ে থাকুক আর কি। বিকজ whenever a character is coming to screen, he or she has something to contribute in the story. So otherwise তো আসলে ওই ক্যারেক্টারকে ইনভাইট করার দরকার নেই, কারণ এমনিতেই তো ক্যারেক্টার ইনভাইট করা একটা কস্টলি ব্যাপার আর কি। আপনি একজন অভিনেতাকে ডাকবেন, তাকে দিয়ে শুটিং করাবেন, তো এটা তো মানে থাকে না, এটার পারপাস থাকতে হবে আর কি। সেটা একটা ডায়লগ দিকে যায়। সো মূল বিষয়টা হচ্ছে যে মানে যেহেতু চরিত্র আসলে গল্পে কন্ট্রিবিউট করার জায়গা আছে, সো ওই চরিত্র যত ছোট হোক আর যত বড় হোক, ইট হ্যাজ টু বি ওয়েল ডিজাইন। সো তখন আপনি আসলে ওই ছোট চরিত্র, এবং এইটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা যে অভিনেতা অভিনেত্রী, সেটা স্ক্রিন টাইম অনুযায়ী বলবো, যদি স্ক্রিন টাইম কমও থাকে, ওই চরিত্রটা যদি প্রপার ডিজাইন হয়, ইউ উইল নট ফাইন্ড এনি অ্যাক্টর অর অ্যাক্ট্রেস উইল কাম অ্যান্ড সে যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস রোল, because any good actress or any experienced actor or actress, they all want is whether their character is contributing to the story or not. যখন কন্ট্রিবিউট করার স্পেস থাকে, আপনি দেখবেন যে অভিনেতা অভিনেত্রীরা ওই চরিত্রের প্রতি আসলে অনেক বেশি সংবেদনশীল হয়, অনেক বেশি রেসপেক্টফুল হয়। সো অ্যাজ আ মেকার, মাই রেসপন্সিবিলিটি ইজ টু গিভ দেম দ্যাট হোপ যে ইয়েস, your character is going to contribute in the story. এটাতে আমারই সবচেয়ে বেশি সুবিধা, because I am getting 100% from them. And also audience চরিত্র যতই হোক, ছোট হোক, সেটাকে রিলেট করতে পারতেছে বা সেটার সাথে কানেক্ট করতে পারতেছে। এই ব্যাপারটা ওই জায়গাটা অ্যাজ আ মেকার আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্যাট চান্স। শৈশবের কথা আমাদেরকে যদি ছোট্ট করে বলতেন যে, এবং আপনার শৈশব প্লাস হচ্ছে শৈশবটা কিভাবে বর্তমানের যে সেলফ এটাতে বিল্ড করতে হেল্প করছে, বা কি টাইপের আপনি বই পড়তেন? একদম ছোটবেলাতে আমি ছিলাম কুমিল্লাতে আমার বাবার চাকরি সূত্রে। সো এবং আমাদের দাদাবাড়ি ছিল, মানে আছে এখনো, বরিশালে আর কি। সো বরিশালের একটা গ্রামে, নাম হচ্ছে গৈলা। তো আমার দাদা জমিদার ছিলেন। তো আমাদের এমনিতে মানে থাকে না যে জমি জমা, পুরোনো বাড়ি টাড়ি, এরকম সুন্দর সিনিক্যাল বিউটি, এটা সবসময় ছিল আর কি। তো আই ইউজ টু লাভ দ্যাট। তো ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমি হঠাৎ করেই ওয়ান ফাইন মর্নিং আমি আমার বাবা মাকে বলি যে আমি আসলে এই শহরের মধ্যে থাকতে পারবো না আর কি, বিকজ সিটি মেক্স মি আনকমফোর্টেবল, ক্লস্ট্রোফোবিক একটা চাপ হয় আর কি। তারপরে আমি এটা আমার চাচাকে জানাই যে আই ওয়ান্ট টু মুভ, আমি বরিশাল চলে আসতে চাই। দে ওয়ার লাইক ভেরি হ্যাপি, কারণ ওনার ছেলেমেয়েরাও তখন হচ্ছে বড় হয়ে এক একজন দেশ বিদেশে পড়ালেখা করতে চলে গেছে। সো এন্টায়ার হোম ইজ এমটি আর কি। তো আমিও তো আসলে এই চান্সটা নিতে চাইছি। সো আমি চলে আসি বরিশালে। তো বরিশালে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে তখন দুনিয়াটা অনেক বড় হয়ে গেছে আর কি। শহরে 2-3 রুমের মধ্যে থাকার যে একটা চাপ, ওইটার থেকে আমি মুক্ত হয়ে গেছি, এবং আমি দেখলাম যে আই হ্যাভ আ হোল কিংডম ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড আই ক্যান ডু এনিথিং। সো এনিথিং মিনস হচ্ছে গিয়ে তখন আমি আমার ইচ্ছা মতো খেলতে পারি, আমি ইচ্ছা মতো পড়তে পারি, মানে যা ইচ্ছা তাই করতে পারি অ্যান্ড অল। ওইখানে একটা সবচেয়ে বড় সুবিধা যেটা আমার হয়েছে, 2টা জিনিস। একটা হচ্ছে যে আমার আমি যে চাচার কাছে বড় হয়েছি, হি ওয়াজ আ পলিটিশিয়ান, হি ডাইড ফিউ ইয়ার্স এগো। সো হি ইউজ টু প্র্যাকটিস লেফট সাইড অফ দ্য পলিটিক্স, মিনস কমিউনিস্ট পার্টি ছিলেন আর কি। সো উনি লেফটিস্ট ছিলেন। সো সে যেটা করতো সেটা হচ্ছে সে প্রচুর পড়ালেখা করতো, কিন্তু ওনার একটা বড় প্রবলেম ছিল, ওনার চোখের পাওয়ার, ওনার যে চশমা ছিল -14 পাওয়ার। সো উনি লিটারেলি কিছু দেখতো না। আমার কাজ ছিল হচ্ছে গিয়ে ওনার পত্রিকা যে নিয়ে আসতো, ওই পত্রিকাটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হেডলাইনগুলো পড়া। তো আমি তারপরে ওনার যে হেডলাইনটা ওনার পছন্দ হইতো, উনি এটাকে টিক মার্ক দিতে বলতো। সো আমি ওটা পড়তাম পুরাটা। তো ক্লাস 5-6-এ আই নো এভরিথিং অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এইটা হচ্ছে গিয়ে মেক মি আ রিডার, অ্যান্ড আমাকে সমাজ, রাষ্ট্র, রাজনীতি,
বিশ্ব, খেলাধুলা, এই সব ব্যাপারে আমাকে এক ধরনের এনলাইটেন করে আর কি। আর আরেকটা জিনিস আমার কাছে তখন অদ্ভুত হওয়া শুরু করলো, সেটা হচ্ছে যে আমি তো বরিশালে চলে গেলাম, কিন্তু আই স্টার্টেড মিসিং মাই প্যারেন্টস। সো এবং এটা আই এম টকিং অ্যাবাউট 1996, 97 ওরকম টাইমের কথা আর কি। সো তখন ফোন টোন এত অ্যাভেলেবেল ছিল না আর কি। তো তখন আমাকে যেটা করতে হতো, আমাকে চিঠি লিখতে হতো। ধরেন আজকে একটা চিঠি লিখলে ওটা 15 দিন পরে গিয়ে পৌঁছালো আমার বাবা। আমিও কিছুটা পাইছি ছোটবেলায় চিঠি, হলুদ খামের। আই ইউজ টু রাইট আ লট আর কি, মানে আমার এক একটা চিঠির সাইজ হয়ে যেত 6 পাতা, 7 পাতা, 8 পাতা এরকম আর কি। সো দ্যাট মেড মি আ রাইটার। সো আমি বলবো যে এই যে চেঞ্জিং দ্য ল্যান্ডস্কেপ ফ্রম সিটি টু ভিলেজ, দ্যাট অ্যাকচুয়ালি মেড মি হু আই এম টুডে। সো ওইখান থেকেই আমার বিভিন্ন ধরনের রিয়েলাইজেশন, আমার লাইফস্টাইল, আমার দেখার তরিকা, এগুলো সব গ্রো করে। সো এরপরে আমি আমার যখন মেট্রিক শেষ হয়ে যায়, আমি আবার কুমিল্লাতে চলে আসি আর কি, এবং আমি একটা আর্মি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই আর কি। তো ওইখানে আমি আবার একদম ডিফারেন্ট একটা লাইফস্টাইল পাই আর কি, প্রপার ডিসিপ্লিন অ্যান্ড অল। ওই শিফটিংটা আমাকে আবার এক ধরনের পারসেপশনস তৈরি করতে হেল্প করে, যে গ্রাম থেকে শহরে আসলে মানুষ আসলে কি দেখে আর কি। মানে থাকে না যে তখন কিন্তু আমি আবার একটা গ্রামের ছেলে হু কেম ইন টু দ্য সিটি। সো মাই চয়েস অফ ক্লোদিং, মাই চয়েস অফ ইটিং অর এভরিথিং ওয়াজ সো ফার ফ্রম আমার আশেপাশের মানুষজন আর কি। তো এইটা আমাকে একটা ডিফারেন্ট বলবো যে লেন্স দেয় আর কি দেখার জন্য। সো এরপরে আমি আবার ঢাকায় আসি। সো ঢাকায় আসার পরে এটা একটা কমপ্লিট ডিফারেন্ট জার্নি। সো ঢাকায় আসার পরে আমি যখন পড়ালেখা শুরু করি, মানে থাকে না যে আমি একটু মানে আমার কাছে সবসময় এটা নিয়ে এক ধরনের ডিসকমফোর্ট আছে আমাদের এখানের এডুকেশন সিস্টেম নিয়ে, বিকজ এবং এইটা আমাকে এক ধরনের নন বিলিভার অফ ইনস্টিটিউশনাল এডুকেশন মানে পরিণত করে আর কি। বিকজ হিয়ার ইউ গেট আ সার্টিফিকেট, নট দ্য প্রপার এডুকেশন আর কি। এবং এইখানে মানুষজন, অধিকাংশ মানুষজনই পড়ে একটা, কিন্তু জীবনে চর্চা করে আরেকটা, বা হতে চায় আরেকটা। সো এই এডুকেশন আসলে কতখানি ইফেক্টিভ, এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের ডাউট হওয়া স্টার্ট করে আর কি। সো ওই জায়গা থেকে তখন আমি হচ্ছে গিয়ে এক ধরনের, যেহেতু আমার রাইটিং প্র্যাকটিসটা আছে অ্যান্ড অল, এবং আমি মোটামুটি মানে পড়াশোনার কারণে অনেক কিছু জানার এক ধরনের প্রবণতা আমার তৈরি হয়েছে, মেইনলি জেনারেল নলেজ। সো আমার তখন মনে হয়েছে যে আমি তখন পড়তাম বিবিএ, কিন্তু আমার মনে হয়েছে যে আমি তো এটা আসলে করতে চাই না। সো এবং আমি আসলে এই যে লেখা এবং পড়ার যে প্র্যাকটিস, এটার মধ্যে থাকতে চাই। তো আমি তখন হচ্ছে জার্নালিজম করার এক ধরনের সুযোগ খুঁজছিলাম আর কি। সো আমার ফ্যামিলিতেও মানে বেশ কিছু সিনিয়র জার্নালিস্ট আছেন যারা প্রথিতযশা বিভিন্ন জায়গাতে। তো আমি ওইটার কোনো ধরনের প্রিভিলেজ না নিয়ে র্যান্ডামলি আমি একটা পত্রিকা অফিসে গিয়ে বলি যে আই ওয়ান্ট টু রাইট। দ্যাট ওয়াজ 2005 এর দিকে। সো আমি জনকণ্ঠে যাই এবং বলি যে আই ওয়ান্ট টু রাইট ফর ইউ। সো তখন আমাকে একজন বলে যে আপনি বিনোদন ডিপার্টমেন্টে যান। সো বিনোদন ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমি সারাদিন বসেছিলাম। তখন পর্যন্ত আপনার ফিল্মের প্রতি আগ্রহটা আসে নাই তখন পর্যন্ত? না, তখন আমি জানতাম না যে আমি ফিল্ম মেকার হব, বাট আই ওয়ান্টেড টু বি উইথ দিস ক্রাফট, আইদার ইন ফর্ম অফ রাইটিং অর স্টোরি টেলিং। বিকজ থাকে না যে ওই যে ছোটবেলায় যে আমি গল্প মানে পত্রিকা পড়তেছি, পড়ে আসলে আমি একটা নিউজ পড়তেছি, তো আমার এক ধরনের গল্প বলা বা এক ধরনের কথা বলার এটার একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আপনি আমাকে যে কোনো টপিক দেবেন, আমি অনেকক্ষণ কথা বলতে পারবো এটা নিয়ে। তো তখন আমি গেলাম জনকণ্ঠে, গিয়ে আমি বললাম যে আমি এরকম করতে চাই, তো ওরা আমাকে নিয়েও নিল আর কি। সো তখন আমি আস্তে আস্তে আসলে একটু এই মানে বিনোদন জগতের সাথে কানেক্টেড হওয়া স্টার্ট করলাম। সো এটা একটা এক ধরনের কোইন্সিডেন্সও ছিল বলা যায় আর কি। সো আমি যত তাড়াতাড়ি এটার সাথে কানেক্টেড হয়ে যাবো এটা আমি বুঝি নাই আর কি। সো এরপরে আমি আরও 2-3টা জায়গাতে সাংবাদিকতা করি। সো বাই নাও আমার ডকুমেন্টারি বানানোর আসলে ইচ্ছা আসে আর কি। সো তারপরে আমি কিছু প্রজেক্ট নিজের মতো ইনিশিয়েট করি, ডকুমেন্টারি বানাই, এগুলো কিছু হয় না যদিও আর কি। সো আপনার নিজের জন্য নাকি পত্রিকার কোনো কাজের জন্য? না, পত্রিকার কাজের জন্যই আর কি। সো তারপরে আস্তে আস্তে আমি 2008-09 দিকে আমি আসলে সাংবাদিকতা ছেড়ে দিই, কারণ ততক্ষণে আমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছিল যে আমি এখন চাইলেই পরিচালনা করতে পারবো। তো আমি তখন টেলিভিশন নাটক বানানো শুরু করি, কারণ আমার কিছু পরিচিত লোকজন আছে বিভিন্ন জায়গাতে, এবং আমি যেহেতু সাংবাদিকতা করতাম, তো এক ধরনের আমার একটা ক্রেডেনশিয়াল তৈরি হয়েছে। তো আমি টিভি নাটক বানানো শুরু করি, এবং 2-3 বছর আমি অনেকগুলো টিভি নাটক বানাই। অনেকগুলো ইন এ সেন্স ধরেন 8-10টা হবে আর কি। মানে ডিরেক্ট হচ্ছে আপনি মানে একদম মেইন ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করেন। এই ব্যাপারটা আমার খুব আগ্রহের একটা ব্যাপার, আমার জানার ছিল। আচ্ছা, আমি এটা পরে বলছি, আপনি আগে শেষ করে। তারপরে আমি বানানো শুরু করি, আই মেড all of them very trash আর কি, মানে এত বাজে প্রোডাকশন দ্যাট আই ডোন্ট ওন দোজ মানে এনিমোর আর কি। এবং চূড়ান্তভাবে ফেইল করি ওগুলো বানাইতে গিয়ে।
সবচেয়ে বড় ফেল করি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। থাকে না যে ফিল্ম মেকিং তো একটা প্রসেস, এটা অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি এটার আসলে খুবই এক ধরনের ল্যাকিংস আছে। সো ওই জায়গার থেকে আমি আসলে একদম ম্যাসাকার করে ফেলি এটা করতে গিয়ে। তারপর আমার মনে হয়েছে যে ইট ইজ নট মাই কাপ অফ টি। সো আমি টিভি নাটক আর বানাতে চাই না, কারণ আমি যেভাবে গল্প দেখি আমি ওরকম বাজেটও পাই না, আর বাজেট পেলেও এটা কীভাবে খরচ করতে হবে এটা আমি জানি না, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি টিম অ্যান্ড আই ডোন্ট অলসো ওয়ান্ট টু অ্যাসিস্ট এনি ওয়ান, বিকজ আমার সবসময় মনে হচ্ছে যে মানে আই শুড বি দ্য বস অফ মাই ওন থিং আর কি। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু এনি ওয়ান। সো এটা রাইট কি রং এটা সাবজেক্টিভ থিং, বাট আমি আমার মতো করেই করতে চাইছি এবং আমি সবসময় ভুল থেকেই শিখতে চাইছি। সো এবং আমি সবসময় নতুন ভুল করতে চাই আর কি, পুরোনো কোনো ভুল করতে চাই না। ধরুন বলি বানাতে গিয়ে আমি যে ভুল করছি ওটা গুটিতে আপনি দেখবেন না, গুটিতে যদি যে ভুল করছি সেটা প্রিয়মালতিতে দেখবেন না, প্রিয়মালতিতে যে ভুল করছি এটা পরের প্রজেক্টে দেখবেন। আই উইল অলওয়েজ ডু নিউ মিস্টেক্স। তো তারপরে আমি এরকম 2009-10 দিকে যখন বুঝলাম যে এই টিভি নাটক বানানো এটা আমার দিয়ে হবে না, তখন আই টুক আ ব্রেক। এবং আমি এক ধরনের ফ্রাস্ট্রেশনেও ছিলাম আর কি, যে হোয়াট টু ডু ইন লাইফ, বিকজ আমি তো এটা করতে চাই আর কি। তো তখন আমার মনে হলো যে ওকে ফাইন, লেটস ট্রাই অ্যানাদার থিং, লেটস মেক টিভি কমার্শিয়ালস। সো তারপরে আমি 2012 সালের দিকে আই স্টার্টেড মেকিং টিভি কমার্শিয়াল। ছোটো ছোটো একটা দুইটা করে কাজ করতাম, সেটা থেকে আস্তে আস্তে একটু একটু করে বড় হলাম। সো তারপরে 2012-তে আই ফর্ম মাই প্রোডাকশন কোম্পানি কল ফিল্মি ফিচার্স, এবং সেটার থেকে আমি আস্তে আস্তে একটু 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 করে টিভি কমার্শিয়ালস বানানো স্টার্ট করে 2015-16-এর দিকে টেবিলটা ঘুরে গেছে। তখন আই স্টার্টেড গেটিং বিগ জবস ফর বিগ কর্পোরেটস ফ্রম বিগ এজেন্সিজ অ্যান্ড অল। সো বাই নাও আমার 400-500 বিজ্ঞাপন আমি হয়তো বানানো হয়েছে, বাট 2015 থেকে আমি যেভাবে চাইছি আমি ওইভাবেই করতে পারছি আর কি। সো যখন 2019-এ করোনা হইলো তার আগ পর্যন্ত তো আমি মানে বিজ্ঞাপন খুবই রেগুলারলি বানাতাম। ওইটা আমার দুইটা জিনিস হেল্প করছে বিজ্ঞাপন, সেটা হচ্ছে যে আমাকে ফিনান্সিয়ালি আই বিকেম সলভেন্ট ইন আ ওয়ে। নাম্বার 2 হচ্ছে ফিল্ম মেকিংয়ের যে প্রসেসটা, এই প্রসেসটার প্র্যাকটিসটা আমি আসলে করতে পারছি থ্রু টিভি কমার্শিয়াল, বিকজ I had the privilege of working with all the good human resource, সেটা যদি আমি সিনেমাটোগ্রাফার বলি, আর্ট ডিরেক্টর বলি, কস্টিউম ডিজাইনার বলি, প্রডিউসার্স বলি। এবং যেহেতু আমাদের এখানে টেলিভিশন কমার্শিয়ালের ইন্ডাস্ট্রিটা খুবই একটা স্বীকৃত ইন্ডাস্ট্রি, এবং এখানে বাজেট কোনো কিছু নিয়ে আসলে খুব বেশি একটা ঝামেলা নাই। সো এখানে প্রপার প্রসেস এবং সেটার ইমপ্লিমেন্টেশনসটা আসলে খুবই ভালোভাবে প্র্যাকটিস হয়। সো ওইটা আসলে মেড মি দ্য কাইন্ড অফ এ ফিল্ম মেকার দ্যাট আই অ্যাম টুডে। সো 2020-এ এসে আমার আবার মনে হয়েছে যে এইটাই তো শুধুমাত্র আমি আসলে করতে চাই নাই। এন্ড অফ দ্য ডেজ আই ওয়ান্টেড টু টেল স্টোরিজ ফর ইউনো বিগ স্ক্রিন অর লঙ্গার ন্যারেটিভ বলতে চাইছি। সো তখন 2020-এ যখন মাই ফ্রেন্ড রবিউল আলম রবি, ইজ দ্য মেকার অফ আ ভেরি গুড সিরিজ কল্ড উনলৌকিক। সো হি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। সো রবি আমাকে প্রথম বলে যে, তো রবি তখন গুড কোম্পানিতে ও ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে ছিল, তো আমাকে বলে যে উই ওয়ান্টেড টু মেক দিস প্রজেক্ট ফর হইচই, whether you would be interested to make it or not. So by now আমি তখন ওই যে ক্লোজ আপ কাছে আসার গল্প নামে একটা প্রজেক্ট আমি বানাই, একটা নাটক বানাই। সো তখন ও তো জানতো, যেহেতু আমার বন্ধু আর কেউ জানে যে আমি এই লঙ্গার ন্যারেটিভের মধ্যে থাকতে চাই অ্যান্ড অল। সো দেন আই টুক দ্য অপরচুনিটি, ইয়েস আই উইল ডু ইট। সো দো আই নো যে এটার স্ক্রিপ্ট আমার না, বা এটার যে পলিটিক্স সেটার সাথে হয়তো বা আই এম নট অ্যালাইন্ড উইথ, বাট আই ওয়ান্টেড টু মেক বিকজ আই ওয়ান্টেড টু প্রুভ। সো Bollywood I failed again in a sense that was a failure in terms of screenplay and the characters journey, but people appreciated the design of Bollywood. মানে এই ধরনের কাজ এর আগে, হ্যাঁ, so the look and everything, but ওইটা তো it's the one part of the thing. So বলি আমাকে আবার ফেল করায়। তো তারপরে কিন্তু বলিতে একটা জিনিস হচ্ছে যে বলি অনেক আলোচিত হয় আর কি। এটা দুই পক্ষই থাকে, এক পক্ষ বলে যে এটা অনেক ভালো হয়েছে, এটা বিদেশি হয়েছে, এক পক্ষ বলে যে না এটার স্ক্রিন প্লে বাজে হয়েছে, ক্যারেক্টারের সাথে রিলেট করা যায় না, এই না সেই না। তো এইটা আমাকে এক ধরনের আবার নিজেকে স্টাডি করারই করে আর কি, যে আমি কি কমিশন জব আর করবো, নাকি আসলে আই শুড মেক মাই থিংস, মানে যেটা আমি চাই বা যেটা আমি করতে চাই, যেটা আমি লিখতে পারি, যেটা আপনি একদম শুরু থেকে ভাবছি। Then I decided, okay, fine. এখন আসলে আমি আমার নিজেরটা করতে চাই আর কি। So then I created Guti and later on Priyamalati. So this was the journey so far. Okay. So একটা বিশাল লং জার্নি আপনাকে আজকের আপনার সেলফে মোল্ড করতে সাহায্য করছে। আর হচ্ছে দাদা আপনার মানে সোশ্যাল মিডিয়াতে আপনার সময় কেমন দেওয়া হয়? সোশ্যাল মিডিয়াতে তো আমি যেহেতু ফটোগ্রাফি করি,
সো ইনস্টাগ্রাম আমার খুবই একটা পছন্দের জায়গা, বিকজ আই আপলোড পিকচার্স ওভার দেয়ার। সোশ্যাল মিডিয়াতে রিসেন্ট টাইমসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছবি রিলিজ দেওয়ার সময় প্রচুর রিভিউজ, এই কথাবার্তা, প্রমোশনাল অ্যাক্টিভিটিস চলতে থাকে। সো ইদানিং স্ক্রিন টাইমটা অনেক বেড়ে গেছে, বাট আই ডোন্ট রিয়েলি লাইক ফেসবুক দ্যাট মাচ। রাদার আমার কাছে ইনস্টাগ্রাম বা অন্যান্য ইন্টারেস্টিং মিডিয়াস আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। এখন মনে হয় যে ফেসবুকটা একটু মনে হয় ডিরেইলড আমাদের এখানে আর কি। মানে ফেসবুকে মানে আজেরা কাজ করবে বেশি হয় মানুষজন। হ্যাঁ, মানে আর সবাই সবকিছু বলে ফেলতেছে, করতেছে, এবং হ্যাঁ, এখানে সর্টিং আউটটা ঠিক মতো হয় না আর খুব কি। অবস্থা অবস্থায় আছে ফেসবুকটা। হ্যাঁ, এবং অসংখ্য ফেক প্রোফাইল, অসংখ্য হাহা রিয়াক্ট, অসংখ্য অ্যাংরি ইমোজিস, মানে থাকে না, একটু আমার কাছে মনে হয় যে একটু ডিস্টারবেন্সের জায়গাতে আছে আর কি। অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার আর কি। মানে এটা একটু অ্যালার্মিং মানে আমাদের এটা জন্য, হচ্ছে- আমাদের মানসিক বিকাশের জন্য এটা একটা বাধা আমার মনে হয়। পাঁচমিশালি টাইপের ব্যাপার হয়ে গেছে যে সব টাইপের কাজই এখানে করা হ্যাঁ, যাইতেছে। সো আলাদা কোনো ডেডিকেটেড হইলে একটা ব্যাপার ছিল। আচ্ছা দাদা, আবার ওই যে তখন আমি বলতে নিছিলাম, আমি পরে মাঝখানে ভুলে গেছিলাম, যে ডিরেকশনের ব্যাপারে, যে এই ব্যাপারটা, যে ধরেন আমার মাথায় যদি আমার কখনো ইচ্ছা হয় যে আমি হচ্ছে একটা ছোটখাটো কিছু একটা ডিরেক্ট করতে চাই, নর্মাল প্রসেস হচ্ছে যে তুমি কারো আন্ডারে আগে কাজ করো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শেখো, তারপর তুমি না নিজের কাজ করতে পারবে। কিন্তু আমার ওই যে আপনি যেটা বললেন যে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমার কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু আমি আবার ডিরেক্ট তো যেতেও পারতেছি না। এখন এই ব্যাপারটা আসলে কি পসিবল কি না? অবশ্যই পসিবল। ইউ গো ডু দ্য প্রজেক্ট, মেক মিস্টেক্স, কাম ব্যাক টু দ্য টেবিল, সি যেখানে যেখানে আপনার ভুল হয়েছে, you go again and do it. So that's how you do it. So it's not necessarily যে মানে you have to assist someone. এটা সুবিধাও আছে, এটার অসুবিধাও আছে। মানে অ্যাসিস্ট করলে আসলে তো অনেক ধরনের বায়াসনেসও থাকে আর কি, বিকজ ইউ আর নোয়িং ওয়ান পার্টিকুলার প্রসেস অফ মেকিং। ধরেন আপনি আমাকে অ্যাসিস্ট করলেন, ইউ উইল বি নোয়িং মাই প্রসেস অনলি। এখন এইটা আপনার জন্য ভালো হইতেও পারে, এটা আপনার জন্য খারাপও হতে পারে আর কি। আবার অনেকে আছে যে হ্যাঁ, মানে এক ধরনের প্রসেস শিখে বা প্র্যাকটিস করার সময় নিজের মতো করে একটা প্রসেস তৈরি করে নেয়। সো এইটার গুড সাইড, ব্যাড সাইড, এটা সাবজেক্টিভ আর কি। বাট অ্যাসিস্ট না করলে আপনি আসলে ফিল্ম মেকিং করতে পারবেন না, দ্যাট ইজ অলসো নট ট্রু। সো ফিল্ম মেকারের মূল জিনিস কিন্তু হচ্ছে গিয়ে, মানে থাকে না যে হাউ মাচ ইউ অবজার্ভ। সো ইটস নট অ্যাবাউট নোয়িং দ্য টেকনিক্যালিটিস অফ ইট, বিকজ মূল বিষয়টা হচ্ছে গিয়ে কিন্তু আপনি কি গল্প বলতে চান, আপনার গল্পটা কি, আপনার গল্প বলার তরিকাটা কি। সো এইটা ছাড়া যে টেকনিক্যাল যে সাইড আছে, যে ধরেন দেয়ার হ্যাজ টু বি আ সিনেমাটোগ্রাফার, দেয়ার হ্যাজ টু বি অ্যান এডিটার, দেয়ার হ্যাজ টু বি আ লাইট গ্যাফার, বা দেয়ার হ্যাজ টু বি a music director. These are the technical part. You don't need to know that. Like when you are talking with a cinematographer, you don't need to tell him that what should be the lens. You have to tell him what is the story, how you want to communicate. It is cinematographer's job to decide যে okay fine, মাসুম এই গল্পটা বলতে চাইতেছে বা এই চরিত্রটাকে এইভাবে দেখাইতে চাইতেছে, ওকে আসলে কি লেন্সে ধরলে ও যেটা দেখাইতে চাইতেছে that will be communicated well to the audience. So আপনার আসলে লাইটের টেম্পারেচার, আপনার লেন্স, আপনি কোন সফটওয়্যারে এটা এডিট করতেছেন, কোন সফটওয়্যারে এটা মিউজিক ডিরেক্ট করতেছেন, দ্যাটস নট ইউর জব। ইফ ইউ নো দ্যাটস অ্যাডেড থিং, বাট ওইটা তো আপনি উইথ দ্য এক্সপিরিয়েন্স ইউ ক্যান গ্যাদার। মানে আপনি যখন 10টা প্রজেক্ট 15টা প্রজেক্ট করে ফেললে, যে কোনো প্রজেক্ট সেটা বিজ্ঞাপন করে ফেললে, আস্তে আস্তে আপনি টেকনিক্যাল জিনিসগুলো জানতে পারবেন। But a director's job is not to know those technical things. His or her job is to tell the story. So ওইটা আপনি কিন্তু আসলে অ্যাসিস্ট না করেও ইউ ক্যান টেল ইট আর কি। ইউ ক্যান হ্যাভ ইউর ওন ভার্সন। আপনি এটা সিনেমা দেখে এটা রপ্ত করতে পারেন, এটা আপনি সিনেমা নিয়ে চিন্তা করে রপ্ত করতে পারেন, এটা বই পড়ে রপ্ত করতে পারেন, এটা আপনি কারোর সাথে কথা বলে এটা আপনি জানতে পারেন। মানে থাকে না যে ইটস নট নেসেসারিলি দ্যাট ইউ হ্যাভ টু অ্যাসিস্ট সামওয়ান। বাংলাদেশে বা হচ্ছে আমি ওয়ার্ল্ড ওয়াইডের ব্যাপারটা আমি ঠিক জানি না। ধরেন বাংলাদেশে কোনো একটা ছেলে কথার কথা বা মেয়ে, সে ধরেন ঢাকার বাইরে মফস্বলে থাকে, সে বড় হচ্ছে, সে টিনেজ, তার স্বপ্ন বড় হয়ে সে একজন ডিরেক্টর হবে বা একটা ফিল্ম বানানোর তার ইচ্ছা। এখন কোন প্রসেসের মধ্য দিয়ে সে যাবে বা কিভাবে সে শুরুটা করবে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে মানে আগে ওকে, মানে সেটা যেই হোক, তাকে ঠিক করতে হবে যে আসলে উনি ইন্টেনশনটা কি। মানে উনি যদি আসলে সিনেমা বানাইতে চায় বা গল্প বলতে চায়, তাহলে প্রথমে ভাবতে হবে যে আসলে কিসের জন্য গল্প বলতে চায়। মানে এখন গল্প বলার তো অনেক ধরনের মাধ্যম আছে। আপনি আজকে একটা ফিল্ম বানায় এটা ইউটিউবেও ছেড়ে দিতে পারেন, বা আপনি এটা ওটিটি প্ল্যাটফর্মে ছাড়তে পারেন, আপনি টেলিভিশনে ছাড়তে পারেন, আপনি থিয়েটারে ছাড়তে পারেন। মানে মিডিয়াম তো আসলে অনেক। মূল বিষয়টা হচ্ছে গিয়ে আসলে তাকে ডিসাইড করতে হবে যে আসলে মানে ফিল্ম মেকার হওয়ার জন্য ওর ইন্টেনশনসটা কি আর কি। মানে ওয়াই হি অর শি ওয়ান্টস টু বিকাম আ ফিল্ম মেকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এরপরে তো আমাদের এখানে এখন যেমন অনেকগুলো ইনস্টিটিউট আছে যেখানে আসলে ফিল্ম মেকিং চর্চা করানো হয়। মানে সেটা আপনার ঢাকা ইউনিভার্সিটি হোক, সেটা ইউ ল্যাব হোক, সেটা জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্স হোক, বা মানে থাকে না যে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেখানে আসলে
এখন ওই ধরনের সেকশনস চালু হচ্ছে যেখানে আসলে আপনি ফিল্ম মেকিং এক ধরনের আসলে থিওরিটিক্যালি শিখতে পারবেন। বাট আমার কাছে সবসময় মনে হয় যে ফিল্ম মেকিং অনেক বেশি প্র্যাকটিক্যাল জব। এটা ইটস মোর অফ আ প্র্যাকটিক্যাল নলেজ দ্যাট ইউ নিড টু নো রাদার দ্যান থিওরিটিক্যাল নলেজ। সো সেইখান থেকে আসলে সবচেয়ে উপযুক্ত জায়গা আমার কাছে মনে হয় নিকেতন চলে যাওয়া আর কি, বিকজ ইউ উইল ফাইন্ড লট অফ ফিল্ম মেকার্স ওভার দেয়ার যারা প্রতিদিন ফিল্ম মেকিং প্র্যাকটিস করতেছে। ইউ গো, ইউ টক অ্যান্ড ইউ ফিগার আউট আ ওয়ে টু ডু ইট। এখন আপনি চাইলে এটা অ্যাসিস্ট করে করতে পারেন, আপনি চাইলে ফিল্ম মেকারদের সাথে বন্ধু হয়ে করতে পারেন। বাট এখন অ্যাটলিস্ট মানে আমি কেন পার্টিকুলারলি নিকেতন নামটা নিলাম, দ্যাট ইজ দ্য অনলি প্লেস যেখানে আসলে আপনি একসাথে বাংলাদেশের এই মুহূর্তে কাজ করতেছে এরকম অসংখ্য ফিল্ম মেকারকে পাবেন। সো অসংখ্য ফিল্ম মেকারকে আপনি যখন পাবেন তখন আসলে আপনি একটা উইন্ডো খোলা পাবেন যে আসলে আপনি যে গল্পটা বলতে চান বা আপনি যে ফিল্মটা বানাতে চান সেটা আপনি আসলে কীভাবে বানাতে পারেন। ওই জিনিসটা প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আজকের দিনে যে কেউ চাইলেই আসলে এটাকে কিভাবে করা যায় সেটা করতে পারে। কিন্তু ফিল্ম মেকার কিন্তু আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু একসেপ্ট দ্য ফেইলিয়ার। মানে আপনাকে ফেইল যে আপনি হবেন এবং ওইটা একসেপ্ট করার মানসিকতা আপনার থাকতে হবে। আপনি আজকে নিকেতন চলে গেলে কালকে আপনি ছবিটা বানায় ফেলতে পারবেন, বাট এটা না। ব্যাপারটা হচ্ছে আপনি আজকে গেলেন হয়তো বা কারোর সাথে দেখা করতে, হয়তো আপনি 6 মাস ধরে দেখাই করতে পারলেন না, 3 মাস ধরে দেখা করতে পারলেন না। দ্যাটস দ্য জার্নি দ্যাট উইল মেক ইউ আ ফিল্ম মেকার। বা ধরেন আপনি যে গল্পটা বানাতে চাইতেছেন ওই গল্পটা বানানোর মতো ফাইন্যান্সার পাইতেছেন না, মানে ফাইন্যান্সার পাইছেন যে অ্যাক্টরকে চাইতেছেন তাকে পাচ্ছেন না, বা আপনি যে সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করতে চাচ্ছেন পাচ্ছেন। সো ইউ হ্যাভ টু লার্ন টু অ্যাকসেপ্ট দ্য ফেইলিয়ার। এবং এই যে প্রসেস, এই প্রসেসেই ইউ উইল নো যে আপনি আসলে কোথায় কোন জিনিসটা আপনার রাইট জায়গাতে নাই। সো ওইটাকে তখন আসলে আপনার মিটিগেট করতে হবে যে ওকে ফাই আই ডিড দিস রং, সো ওইখানে এখন আসলে আমার এই রাইট ডিসিশনসটা নিতে হবে, বা এই ডিসিশনসটা নিলে ইট মাইট বি রাইট। ওই জার্নিটা আসলে আমার কাছে মনে হয় যে উইল হেল্প সামওয়ান টু বিকাম দ্য ফিল্ম মেকার আর কি। আর হচ্ছে দাদা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখন আপনার শ্বশুরের কথা বলতেছিলেন তখন একটা ব্যাপার আমি তখন জিজ্ঞেস করতে নিছিলাম, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে বইয়ের যে ব্যাপারটা আসছিল, যে আপনি কোন টাইপের বই আপনি ইউজুয়ালি পড়া হয়, বা এখনো মানে কোন ফিকশন নন ফিকশন, বা মানে ফিকশনস তো ছোটবেলায় পড়তাম, ইদানিং আসলে আমার অনেক বেশি পড়া হইতেছে পলিটিক্যাল বই আর কি। থাকে না আমাদের এখানে রাজনৈতিক বাস্তবতা যেটা, সেটা নিয়ে বই। হ্যাঁ, ইন রিসেন্ট টাইমে অনেকেই হচ্ছে রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হয়েছে লাস্ট কয়েক মাস। না, আমার তো শুরুর থেকে, কারণ আমার যেহেতু পড়ার ওরিয়েন্টেশনসটা হয়েছে থ্রু নিউজ পেপার, সো রাজনীতি আমাকে সবসময় খুবই অ্যাট্রাক্ট করে আর কি। সেটা আমাদের এখানকার রাজনীতি বলে না, সেটা কেরালার রাজনীতি বলে না, সেটা ইউএসের পলিটিক্স বলে, মানে আই এম আপডেটেড হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো এইটা আমাকে মানে অনেক সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। সো যে কোনো পলিটিক্যাল বই, মানে হাইয়েস্ট বেস্ট সেলার ফিকশনটার সাথে যদি আপনি একটা পলিটিক্যাল বই রাখেন, I might pick the political one আর কি, বিকজ এইটা আমাকে অনেক বেশি ট্রিগার করে এবং আমার মনে হয় যে এটার বেশি আমার ইন্টারেস্ট অনেক। আর এমনিতে লিটারেচার ছোটবেলা থেকেই অনেক পড়া হয়েছে আর কি, সেটা সুনীল, রবীন্দ্রনাথ, নজরুল, সমরেশ, শীর্ষেন্দু, মানিক, বঙ্কিম, থাকে না, ওগুলো তো রিলিজিয়াসলি পড়তাম আর কি। বিকজ তখন যেটা হইতো যে ধরেন আপনার বাবা বললো যে জানো বঙ্কিমচন্দ্র তো ভালো রাইটার, তাহলে পড়া শুরু করলাম বঙ্কিম আর কি। তো বললো শরৎচন্দ্র ভালো রাইটার, পড়া শুরু করলাম শরৎচন্দ্র। সো তখন তো আপনি নিজে আসলে ডিসাইড করবেন না পড়ার আগে যে কোনটা ভালো বা কোনটা, কারণ তখন তো আসলে এত রিভিউজ এগুলো তো আসলে দেখতাম না। বাবা মা বলছে শরৎচন্দ্র ভালো রাইটার, শরৎচন্দ্র পড়া শুরু করলাম। সো ছোটবেলায় ওই লিটারেচারের দিকে, লিটারেচার অনেক পড়া হয়েছে, ফিকশন, নন fiction, poetry, all. But lately I'm mostly into political things. ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমরা যদি একটু জানতে চাই, বা আপনার অ্যাসপেক্টটা যদি আমরা একটু বুঝতে চাই বা জানতে চাই টাইম নিয়ে, যেমন হচ্ছে আপনি অনেকক্ষণ আগেই আসছিলেন, আমি দেখলাম যে আপনি প্রায় এখানে যখন বসেছিলেন তখন কিছু করার ছিল না, আপনি একটু পরপর টাইম দেখতেছিলেন যে 2 মিনিট পার হয়েছে, 5 মিনিট পার হয়েছে, 10 মিনিটস পার হয়েছে। এই টাইমের যে ব্যাপারটা, যে আপনার কি তখন মনে হচ্ছিল না যে আমার লাইফ থেকে 10 মিনিটস বা 20 মিনিটস জাস্ট ওয়েস্ট হয়ে গেল, কিছুই করতে পারলেন না? না, এটা মনে হয়, মানে ওইটা মনে হয় না। আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠি 6:30টার সময়। সো ডে টাইম আমার খুবই ফেভারিট, বিকজ ওইটা আমাকে সবচেয়ে প্রোডাক্টিভিটির মধ্যে রাখে আর কি। সো নো ম্যাটার আমি যখনই ঘুমাই, আমার বডি ক্লক ফিক্স আর কি, আই উইল ওয়েক আপ এট 6:30। এরপর আমি ধরেন 2 ঘন্টা আরও বিছানায় শুয়ে থাকলাম কি থাকলাম না, দ্যাটস আ চয়েস আর কি, কোনো কাজ না থাকলে। সো আমার যেটা করি সেটা হচ্ছে আমি 6:30 7টার মধ্যে উঠে আই রিড নিউজ পেপার্স, I try to be with myself, because এরপরে আসলে টাইম যত আগাতে থাকবে আসলে ইউ উইল বি বিজি, মানুষজনের সাথে ইন্টারাকশনস হবে। সো নিজের সাথে টাইম কাটানোর জন্য সকাল 6:30 7টা থেকে 10টা পর্যন্ত ইটস মাই ওন টাইম। সো তখন আমি আমার মতো করে আমার যেটা ভালো লাগে, পড়া বা লেখা বা চুপচাপ বসে থাকা বা গান শোনা, দ্যাট আই ডু। সো যেহেতু আজকে এখানে আমার 12টার সময় আই রিচড এক্স্যাক্টলি অ্যাট 12, আমার যেটা হয় যে যেহেতু আমার ডে টাইমটা চলে যাচ্ছে আর কি,
সো and I hate darkness আর কি, আমার রাত এত ভালো লাগে না আর কি। তো এর মধ্যে আসলে আমি যা যা করতে চাইছি ওটা করতে পারলেই আই এম হ্যাপি ফর দ্য ডে আর কি। সো যেহেতু দেয়ার ইজ আদার থিংস ইন দ্য পাইপলাইন, সো ওইটাই জাস্ট মনে হচ্ছিল যে এরপরে আমি যেখানে আমি কমিটেড ওইখানে আমি আসলে টাইমলি পৌঁছাতে পারবো কিনা, বিকজ ওই জায়গাতে আমি আসলে খুবই পাংচুয়াল আর কি। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম, সেটা এক সেকেন্ডও না আর কি। তো এরপরে আমার যে কমিটমেন্ট আসছে, যেটা ওখানে আপনার মানে টেনশন করতে হবে না, দ্যাটস ইন অলরেডি আমার হচ্ছে না, দ্যাটস ইন 3 o'clock, সো ওইটা নিয়ে নেয়। বাট আমি জাস্ট মাথার মধ্যে চলতে থাকে আর কি, যে বিকজ ওইটা ওইখানে গিয়েও তো আমার ওই কাজটা শেষ করতে হবে আর কি। সো ওইটা যাতে আমি মিস না করি আর কি, এটাই আর কি। আর এমনিতে তো ইটস ফাইন, মানে হইতেই পারে আর কি টেকনিক্যাল রিজনে। দাদা এটা হচ্ছে আমার একটা প্রবলেম আপনার সাথে শেয়ার করি, জানি না শেয়ার করা উচিত হচ্ছে কিনা। আমার একটা প্রবলেম আছে এই যে টাইমের ব্যাপারটা, আমার নিজের এরকম হয়তো এই জন্য আমি ভাবছিলাম যে আপনার এরকম হয় কিনা। আমার টাইম অলওয়েজ আমার মনে হয় যে টাইম চলে যাচ্ছে, টাইম খুব খুব কুইক চলে যাচ্ছে, এরকম আমার মনে হয় যে লাইফটা এত ছোট কেন, ধাপধুপ চলে যাচ্ছে। সো এই থিঙ্কিং থেকে বের হওয়ার প্রসেসটা কি? এইটা তো আসলে মানে আপনি যদি ওইভাবেই নিজেকে ডেভেলপ করেন তাহলে এটা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে অলরেডি, যে টাইম চলে যাচ্ছে এবং আপনি কিছু করতে পারছেন না। আপনি দাদা টাইমটাকে যদি একটু পাশে রেখে আপনি যে কাজটা করার জন্য আসছেন ওইটা ঠিক মতো করতে পারতেছেন কিনা সেইটার দিকে ফোকাস করেন, তখন হয়তো বা টাইমটা আপনার মাথা থেকে সরে যেতে পারে আর কি। মানে ইটস নট ইম্পর্টেন্ট হাউ ফাস্ট ইউ আর ডুইং ইট, ইটস ইম্পর্টেন্ট ইজ হাউ অ্যাকুরেটলি ইউ আর ডুইং ইট। এখন ধরেন কথার কথা আমি ইন আ ওয়ে আমি এখানে 3টা পর্যন্ত আসলে আমার মাথার মধ্যে টাইম সেট করা আর কি, যে আই রিচ হিয়ার অ্যাট 12, নো ম্যাটার হোয়াট, whenever it starts, মানে ইউ আর সাপোজ টু স্টার্ট অ্যাট 12:30 বা 12:15, কিন্তু আমি আমার নিজের মতো করে একটা মাথার মধ্যে ধরে রাখছি যে 3 ঘন্টা আই উইল গিভ টু মাসুম। এখন এই 3 ঘন্টার মধ্যে আমি আসলে আমি কিন্তু বারবার দেখতেছিলাম, 2-3 বার যে দেখতেছিলাম ইজ বিকজ আমি 3টার সময় ওখানে পৌঁছাতে পারবো কিনা। বাট এরপরে যখন স্টার্টেড আমার কিন্তু একবার আমার মাথার মধ্যে ওই টাইমটা নাই। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আপনার সাথে যে কাজটার জন্য এখানে আসছি সেইটা ঠিক মতো করতে পারতেছি কিনা আর কি। সো এইটা এখন আমি দ্রুত করে আমি কিছু অ্যাচিভ করতে পারবো না, এটা অ্যাকুরেটলি করে আমরা অ্যাচিভ করতে পারবো আর কি। ধরেন আমাদের পডকাস্ট আমরা 10 মিনিটও শেষ করে দিতে পারি আর কি। সো ওইটাকে আমাদের পারপাস সার্ভ করবে কিনা, রাদার আমরা এটা ভালোভাবে করতে পারলে আমাদের পারপাস সার্ভ করবে কিনা, সো ওইটা ইউ মাইট ট্রাই আর কি। প্যারা দিলাম বা হচ্ছে কোয়েশ্চেনের উপর রাখলাম। আমার প্রতি আপনার কোনো কোয়েশ্চেন বা জানার কিছু আছে কিনা? না মানে আমি তো এমনিতে খুবই অনেক বেশি যে আসলে পডকাস্ট বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আমাদের এখন যারা অনেক ভালো করতেছে ওইটা যে ফলো করি, আসলে ভেরি সরি যে আমি আসলে খুব বেশি ফলো করতে পারি না। আর মোস্ট কেসেস আমি দেখি যে আসলে অনেক বেশি ইন্টারেস্টিং লাগেও না টু সাম এক্সটেন্ট আর কি। খুব জরুরি হচ্ছে মাসুম, সেটা হচ্ছে যে আপনার ফিলসফিক্যালি আপনি আসলে কি প্রডিউস করতে চান। মানে এখন ধরেন দের ইজ এ রিজন ওয়াই আই মেড প্রিয় মালতী। ওই যে তখন বলতেছিলাম না যে ইটস নট জাস্ট আ স্টোরি অ্যাবাউট আ গার্ল। প্রিয় মালতী কিন্তু সবচেয়ে বড় স্টেটমেন্ট এগেইনস্ট মাই ওন রিলিজন। মানে ধরেন আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট যে আমাদের ধর্মে মানুষ মারা যাওয়ার পরে যে পুড়িয়ে ফেলার যে রিচুয়ালস, ধরেন প্রিয় মালতী কিন্তু ইটস এ স্ট্রং ফাইট এগেইনস্ট দ্যাট। মানে আজকে যদি পলাশ ক্যারেক্টারটা হিন্দু না হইতো তাহলে এই ক্রাইসিস কিন্তু অন্যরকম হইতো, বিকজ ওর পোস্টমর্টেম তখন আসলে কবর থেকে তুলে এনে করা যেত। সো আজকে আসলে মালতীকে কিন্তু সবচেয়ে বেশি অসহায় করে দিচ্ছে বিকজ ওর রিলিজিয়নটা। তো আমি ফিলসফিক্যালি এটা অলওয়েজ ইন মাই মাইন্ড যে আমার আপনার সকল ডিফারেন্স আমরা মিটিগেট করতে পারবো, দ্য অনলি থিং উই কান্ট ইজ আওয়ার রিলিজিয়ন। বিকজ আমরা জন্মের পর থেকে আমাদেরকে আসলে এই জিনিসটা ট্যাগ দিয়ে দেওয়া হয়, ইভেন বিফোর ইউ রিয়েলাইজ যে আপনি আসলে হিন্দু না মুসলমান আর কি। সো আমাদের এখানে হচ্ছে কি আমরা ওই রিলিজনের ট্যাগটা আমাদের ফার্স্টে আসে যে আমরা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিশ্চান নাকি অন্য কোনো। সো প্রিয় মালতী ইজ আ স্টেটমেন্ট এগেইনস্ট দ্যাট অ্যাজ ওয়েল। ইউ শুড বি ট্রিটেড অ্যাজ আ হিউম্যান বিং ফার্স্ট, ইউ শুড বিকাম আ গুড হিউম্যান ফার্স্ট, বিকজ আনলেস ইউ আর আ গুড হিউম্যান বিং, আপনি একটা হিন্দু হন আর মুসলিম হন খ্রিশ্চান হন বৌদ্ধ হন, কোনো লাভ নাই এই মানব জাতির আর কি। মানে ধরেন আজকে একটা প্রিস্ট সে যদি একটা কিলার হয় তাহলে ও প্রিস্ট হয়ে কী লাভ? বা ধরেন আজকে আপনি মসজিদের ইমাম, আপনি যদি ইফ ইউ আর নট এ গুড হিউম্যান বিং তাহলে একটা মসজিদের ইমাম হয়েও কোনো লাভ নেই। মন্দিরের একটা পুরোহিত, ইফ হি ইজ নট আ গুড হিউম্যান বিং তাহলে মন্দিরের পুরোহিত হয়ে কোনো লাভ নেই। সো ইউ হ্যাভ টু বিকাম আ গুড হিউম্যান বিং ফার্স্ট। তো এটা কেন বললাম? ধরেন মানে থাকে না যে আমরা তো কমিউনিকেশনের লোক, উই কমিউনিকেট উইথ আওয়ার অডিয়েন্স থ্রু আওয়ার ওয়ার্ক। I communicate to our audience through my film. You communicate to your audience through your work.
সেটা পডকাস্ট হোক, সেটা রিভিউজ হোক, সেটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিস থ্রু, আপনার ফিলোসফিক্যাল স্ট্যান্ডটা কি সেটা ফিগার আউট করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ওই জায়গাতে যদি আপনি আসলে ইউ আর নট পুটিং স্ট্রং হোল্ড, তাহলে আপনি দেখবেন যে এগুলো দুর্বল হতে থাকবে আর কি। বিকজ আমাদের এখানে যে কোনো কিছু, মানে ধরেন এখন তো অনেক কিছু হতে থাকে আর কি সোশ্যাল মিডিয়াতে, এগুলো কোনোটাই আসলে টিকবে না আনলেস আপনি ফিলসফিক্যালি এবং পলিটিক্যালি রাইট জায়গাতে না থাকেন। সো এখন এই কথাটা বললে অনেকে মনে করে কি পলিটিক্যালি রাইট জায়গাতে থাকে মানে হয় আপনি আওয়ামী লীগ করবেন নাহলে বিএনপি করবেন। মানে যেমন ধরেন ফিল্ম ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট। এখন এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলছি, তো বলার পরে আমাকে বলছে যে এখন ওরা ধারণা করছে যে হয় এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছি নাহলে বিএনপির বিরুদ্ধে বলতেছি। এখন এই পলিটিক্যাল আর্টের সাথে যে আওয়ামী লীগ বিএনপির কোনো সম্পর্ক নেই এটা অধিকাংশ মানুষ জানে না। সো why film is a political art? Because it reflects the political ideology of the filmmaker. ধর আমি সমাজকে যেভাবে দেখতে চাই বা আমার এই সমাজ ব্যবস্থার যে যে জিনিস নিয়ে ডিসকমফোর্ট আছে ওইটা আই টেল থ্রু মাই ফিল্ম। সো আমি পলিটিক্যালি আসলে কোনো ধর্মে বিলং করি না, আমি পলিটিক্যালি আগে মানুষে বিলং করি। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট আই সেড ইন মাই ফিল্ম। আমি এই ব্যুরোক্রেসিতে আমি বিশ্বাস করি না। এই ব্যুরোক্রেসি আমাদেরকে ধরেন বিভিন্ন সিস্টেমেটিক এররের মধ্যে ফেলে দেয়। I exactly talked about this in my film. That's why film is a political art. So আপনি, আমার মনে হয় যে that's not advice, that's just we can always talk about it. সেটা হচ্ছে যে it's very important to establish your philosophy and politics in your work. থ্যাঙ্কস লট দাদা, একটা নতুন ভাবে আমার একটু ভাবতে সাহায্য করবে এই ব্যাপারটাতে। লাস্ট একটা কোয়েশ্চেন করে হচ্ছে আমরা আজকে আমরা শেষ করতে পারি। সেটা হচ্ছে ধরেন আপনি একটা মুভি তৈরি করছেন, সেই মুভি নিয়ে কেউ একজন কথা বলতেছে যে হচ্ছে মুভিটা বা কাইন্ড অফ ধরেন রিভিউয়ের কথাই, অথবা রিভিউ না জাস্ট নর্মাল কেউ একজন ফেসবুকে পোস্ট দিল। সো এই ব্যাপারগুলোকে কি আপনি দেখেন কি না, নাকি হচ্ছে জাস্ট যে আপনি আপনার কাজ করে যাচ্ছেন? না, আমি তো অবশ্যই দেখি, কারণ দেখেন দিন শেষে তো আসলে ফিল্মটা অডিয়েন্সের জন্য বানানো হয়। সো অডিয়েন্স আসলে কি বলছে সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। এখন আমি ওটাকে কতটুকু গুরুত্ব দিতেছি সেটাও আবার আমার চয়েস। যেমন ধরেন কেউ ধরেন একটা ক্রিটিসিজম করে দিল, যেমন ধরেন আমি এরকম অনেক বিখ্যাত রিভিউয়ারদের কাছ থেকে শুনছি যে গুটিতে আমি আসলে ড্রাগের ওয়ার্ল্ডটাকে বেশি দেখাই নাই। দে এক্সপেক্টেড আ লট যে আমি ড্রাগের পুরো সিন্ডিকেট কিভাবে অপারেট করে ড্রাগ ওয়ার্ল্ডটা দেখাবো। এখন এটা নিয়ে ধরেন একটা নেগেটিভ রিভিউ লিখে দিল, and I ignored because I didn't wanted to show that. গুটিতে I wanted to show in a profession যে আসলে ড্রাগ ক্যারিয়ার, বাট ওর সাইকি, ওর পারিবারিক জীবন, ওর পার্সোনাল লাইফ আমি দেখাতে চাইছি। এখন আমি তো ওইটা নিয়ে ডিলই করতে চাই না। এখন আপনি ওটা দিয়ে ধরেন রিভিউতে একটু লিখে দিলেন যে আমরা ওনার কাছে আপনি কোত্থেকে আমার কাছে এক্সপেক্ট করছেন? আপনি আমার সাথে কথা বলছিলেন, আমি বলছিলাম যে আমি গুটিতে দেখাই দিব ড্রাগ ওয়ার্ল্ড সাম্রাজ্য। আমার কোনো জায়গাতে এই প্রমিস করা হয়েছে? কোনো পত্রিকাতে আমি ইন্টারভিউ দিয়ে বলছি? তো ধরেন রিভিউর ক্ষেত্রে এইটা আমি জাস্ট ওইগুলোকে ইগনোর করি আর কি। যে ধরেন যারা চেষ্টা করে রিভিউ দেওয়ার, অনেক কিছু লেখে বা অনেক কিছু বলে, বাট আদতে কিন্তু রিভিউ ইজ ভেরি ক্রিটিক্যাল জিনিস। রিভিউ লেখা বা পড়ানো এটা কিন্তু বাইরের দেশে পড়ানো হয় আর কি। রিভিউ কিন্তু আপনি যদি রিভিউকে ব্রেক করেন তাহলে কি হয়? রিভিউ নতুন করে দেখা, হ্যাঁ, আপনি মাল্টিপল টাইমস ইউ হ্যাভ টু ওয়াচ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইউর স্টেটমেন্ট। এরপরে হচ্ছে গিয়ে আপনি ওটা ফাইনালি পাবলিশ করার আগে ইউ হ্যাভ টু টক উইথ দ্য ফিল্ম মেকার অর দ্য আর্টিস্ট, বিকজ আপনি যেটা লিখছেন বা যেটা বলছেন সেটার উপরে কিন্তু আরেকজনের দেখা না দেখার সিদ্ধান্ত আসতে পারে। যে ধরেন আপনার যারা ফলোয়ার তারা অনেকে আছে যে আপনার রিভিউটা দেখে হয়তো প্রিয় মালতী দেখতে গেছে, বিকজ ইউ টকড অ্যাবাউট আ লট অফ গুড থিং ইন দ্য রিভিউ। এখন ধরেন আপনি কিছু একটা ওখানের মধ্যে আপনার কিছু জিনিস নিয়ে আপনার প্রশ্নও ছিল, কিন্তু মূল বিষয়টা কি, ধরেন আপনি যদি ডিরেক্টর বা ক্রাফটের কারোর সাথে যদি কথা বলতেন, আমি এটা প্রফেশনাল রিভিউয়ারদের জায়গা থেকে বলতেছি, তাহলে হয়তো আপনার অনেক কোশ্চেন্স আপনি ওইভাবে আসতো না, আপনি জিনিসটাকে অন্যভাবে আর্টিকুলেট করতে পারতেন। সো আমাদের এখানে যারা রিভিউ করে আর কি, মোস্ট অফ দ্য কেসেস দে ডোন্ট ফলো দ্য প্রসেস অফ রাইটিং দ্য রিভিউ। এরা পার্সোনাল জায়গা থেকে বলে। যেমন আমি একটা বিখ্যাত রিভিউ গ্রুপ আছে, যারা যে রিভিউ দিচ্ছে সে আবার বলে দিচ্ছে আই এম নট আ ফ্যান অফ দিস জনরা। Then why did you watch that? So he will say, I didn't like this film because I didn't like the genre. Then why did you watch that? And you are also writing the review. Who told you to, first of all, to write the review? আর যেখানে তুমি নিজেই আবার বলছো, you cannot be personal when you are writing a review or giving a review. You have to be constructive and you have to think about the project. এখন ধরেন আপনার কথার কথা, let's say যে অভিনেতা বা অভিনেত্রী কাজ করতেছে,
হি অর শি মাইট নট বি ইউর ফেভারিট, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। যে চরিত্রটার গল্প সে মানে সে পোর্ট্রে করতেছে বা যে চরিত্রটা সে অভিনয় করতেছে, সে ওই চরিত্রটা হয়ে উঠতে পারতেছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে আগের কাজ পরের কাজ কে কতখানি ধরেন এটা দেখছে বা কাকে কতখানি কিভাবে দেখছে, বা ধরেন আপনি কোনো একজন অভিনেতার আগের 5টা কাজ দেখলেন, একটা কাজও আপনার ভালো লাগে না, কথার কথা, এইটার সাথে কোনো সম্পর্কই হতে পারে না এখন আপনি যে কাজটা দেখছেন সেটাতে সে কি করছে না করছে। বিকজ এভরি প্রজেক্ট ইজ নিউ, এভরি ক্যারেক্টার ইজ নিউ। এবং এক একজন অভিনেত্রীরা কিন্তু আসলে ডিরেক্টরস আর্টিস্ট। একটা পরিচালক বা টিম তাকে কিভাবে প্রিপেয়ার করে ওইটার উপরে আসলে কিন্তু ওর পারফরমেন্স ডিপেন্ড করে। মানে ধরেন কথার কথা, আজকে মেজাবিন তো অনেক চরিত্র করছে, মানে ওর তো 15 বছরের ক্যারিয়ার, বিভিন্ন রকমের নাটক বা ওটিটি কন্টেন্ট করছে। ওইটার কোনোটার সাথে আপনি আসলে প্রিয় মালতীতে ওর চরিত্রের কোনো মিল পাবেন, বিকজ প্রিয় মালতী তো এটা তো ইটস ডেভেলপড অ্যান্ড ক্রিয়েটেড বাই মি অ্যান্ড মাই টিম, সো ইট উইল বি ইন আ ওয়ে ভেরি ডিফারেন্ট দ্যান আদার ক্যারেক্টার্স অ্যান্ড এভরিথিং। সো এইটার যে ধরেন ম্যানারিজম, এইটার যে চরিত্রের লেয়ার, এটা তো অন্য কোনো চরিত্র থাকবে না। এখন অন্য কোনো চরিত্রে ধরেন এমনি জাস্ট এক্সাম্পল হিসেবে মেজাবিন ওই চরিত্রটা হয়ে উঠতে পারলো কি ব্যর্থ হলো, এটার সাথে আসলে এই চরিত্রে ও পারলো কতখানি সেটার কোনো সম্পর্ক নাই। বিকজ দিস ইজ এন্টায়ারলি আ নিউ প্রজেক্ট, নিউ অ্যাডভেঞ্চার ফর হার, নিউ প্রিপারেশন ফর হার, এবং ধরেন ও এটা সাকসেসফুলি ডেলিভার করছে। সো ওইটা আমার কাছে মনে হয় যে আমাদের যখন রিভিউজ হয়, আমরা ওই জিনিসগুলোকেও আসলে আমরা মানে উই বিকাম মোর পার্সোনাল দ্যান হোয়াট ইট শুড বি আর কি। সো আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন প্রিয় মালতী প্রজেক্টের ক্ষেত্রে আই এম ভেরি লাকি যে আমি প্রজেক্টটাকে আসলে কিন্তু যেভাবে ডিজাইন করতে চাইছি বা যে ধরনের স্টেক হোল্ডার্সদের সাথে কাজ করতে চাইছি, যাকে যাকে আমি টিমে চাইছি আর কি, দে আর অল ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। মানে ইফ আই সে অ্যাবাউট মাই প্রডিউসার, ধরেন আদনান, মাই প্রডিউসার রনি, my filming features team, they all are very, আমার cinematographer বা আমার কস্টিউম ডিজাইনার বা আমার এডিটর, they all are very, মানে থাকে না যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। আমি যখন এই সিনেমাটা বানাই তখন কিন্তু মাই ফিলসফি, মাই পলিটিক্স, মাই আইডিওলজি, দোজ আর ভেরি ওয়েল কমিউনিকেটেড টু দেম অ্যান্ড দে বিলিভড ইন দেম। এরপরে আসলে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট দে ডিড দেয়ার জব রাইট। মানে সেটা সিনেমাটোগ্রাফি বলেন, সেটা এডিটিং বলেন, সেটা কস্টিউম বলেন, সেটা মানে অন্যান্য আর্ট বলেন, পারফরমেন্সের জায়গা থেকে বলেন, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। এখন এটা ভালো খারাপ ইজ সাবজেক্টিভ। এখন ধরেন কথার কথা, ওই যে বললেন না আপনি কালার, ধরেন কথা আপনার সাথে ডার্ক লাগছে কালারটা, এটার সাথে কালারিস্টের কোনো সম্পর্ক নাই। দিস ইজ হাউ আই ওয়ান্টেড, দিস ইজ মাই ডিজাইন। এটাই আমি জানতে চাইছিলাম যে আপনি সব কাজগুলোর কালারের ব্যাপারটা কি আপনি আলাদাভাবে দেখেন কিনা? কারণ কালার ব্যাপারটা সবাই কিন্তু এরকম আলাদাভাবে দেখে না। মানে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। এখন ধরেন এই কালারিস্ট তো আরো অনেকের সাথে প্রজেক্টে কালার করছে, বা ধরেন আমার যে সিনেমাটোগ্রাফার পলাশ, ও তো আরো অন্যান্য প্রজেক্টও, তাকদির, মহানগর, মহানগর, তারপরে কারাগার, এরকম আরো বিভিন্ন সিরিজ কাজ করছে, কিন্তু দোজ আর ডিফারেন্ট। আর আমারটা এটা আমার মতো, বিকজ দিস ইজ হোয়াট আই কমিউনিকেটেড, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু কমিউনিকেট। ধরেন অনেক সময় আমাদের এখানে ওই যে জাস্ট রিভিউর কথাটাই আসতেছিলাম আর কি, অনেক সময় আপনি দেখবেন যে এটা বলে দেওয়া হয় যে উনি ওনার ক্যামেরার কাজ আমার ভালো লাগে না, এটা ওনার দোষ না। দিস প্রজেক্ট ওয়াজ ডিজাইন ইন সাচ এ ওয়ে। ধরেন আপনি নোটিস করছেন কিনা, প্রিয় মালতী টোটালটা আমরা 3টা লেন্সে শুট করছি। প্রিয় মালতীর প্রথম অ্যাক্ট ইজ এন্টায়ারলি শট ইন 50 লেন্স, যেসব জায়গাতে ক্যামেরা শেক করবে। সেকেন্ড একটা পুরোটা শুট করে 35 লেন্সে, যেখানে ক্যামেরা স্থির। আপনি দেখবেন যে পলাশ মারা যাওয়ার পর থেকে ক্যামেরাতে কোনো শেক নাই, তার আগ পর্যন্ত ক্যামেরাতে প্রচুর শেক আছে, দ্যাট ইজ ইন্টেনশনাল। পলাশ যখন মারা গেল, মালতীর লাইফটা যখন স্থবির হয়ে গেল, তখন আপনি আর কোনো শেক দেখবেন না। আর থার্ড একটা পুরোটা শুট করে 24 লেন্সে। সেখানে এটা কেন? পৃথিবীর কাছে মালতী ক্ষুদ্র হইতে থাকে। সো যখন পলাশ জীবিত ছিল, পৃথিবীর কাছে মালতী গুরুত্বপূর্ণ, কারণ দেয়ার ইজ সামওয়ান যার কাছে পুরো ওয়ার্ল্ডটাই মালতী, দ্যাট ইজ পলাশ। সো তারপর যখন পলাশ মারা গেল, পৃথিবীর কাছে ওই একটু ক্ষুদ্র হইতে থাকলো, সো তখন লেন্স বড় হইতেছে। আর তারপরে আস্তে আস্তে যত দিন যাইতেছে, ওই পুরো পৃথিবীর কাছে মালতী আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হইতেছে। এই কারণে আপনার লেন্স তখন 24-এ চলে যেতে হয়েছে। সো দিজ আর অল, মানে থাকে না ওয়েল থটেড, ওয়েল ডিজাইন, বা মানে থাকে না দের ইজ এ রিজন বিহাইন্ড ইট আর কি। এখন কেউ যখন বলে ফেললো যে শুরুর দিকে প্রচুর ক্লোজ শট আছে, এখন ধরেন আজকে যদি আপনি আমার সাথে কথা বলার পরে আপনি কিন্তু এই কথা বলবেন না। আচ্ছা, আপনি কি করবেন? আমার সাথে কথা বলার পর আপনি আবার পুরো ছবিটা দেখবেন, দেখে আপনি দেখবেন যে আমি যা বলছি সেটা আপনি মিল পাইতেছেন কিনা। সো তখন যখন আপনি রিভিউ লিখবেন, তখন দেখবেন আপনি আরো কনস্ট্রাকটিভ রিভিউ লিখতেছেন। এখন অনেক সময় দেখা যাচ্ছে সবার পক্ষে তো সবার সাথে কমিউনিকেট না সেটা তো যায় না, বাট দ্যাট ইজ দ্য প্রসেস আর কি। আচ্ছা,
থ্যাংক ইউ দাদা, থ্যাংকস আ লট। আপনি অনেক সময় দিচ্ছেন আজকে আমাকে না, থ্যাংক ইউ সো মাচ। নতুন শো হিসেবে। সো এই তো দাদা, ভালো থাকবেন, আর হচ্ছে আরো গ্রেট মুভি তৈরি করেন। চেষ্টা করতে পারি আর কি, গ্রেট হবে কিনা জানি না, বাট অনেস্টি দিয়ে চেষ্টা করবো আর কি। ওকে, থ্যাংকস। থ্যাংক ইউ।